আমরা ইনভেস্টিগেশনস কী কী করবো জানি, রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস, ব্লাড ইনভেস্টিগেশনস, সেরোলজিক্যাল ইনভেস্টিগেশনস, এবং তারপরে আলটিমেটলি কীভাবে ডায়াগনোসিস করব যখন আমাদের কাছে একটা পেশেন্ট আসবে এরকম ক্রনিক সিমেট্রিক ইনফ্লামেটরি আর্থ্রাইটিস নিয়ে, তখন কিভাবে ডায়াগনোসিস করব এই ক্রাইটেরিয়া দিয়ে। এটা হলো এশিয়ার ইউলার ক্রাইটেরিয়া 2010, এটা এখন অবধি আমরা ফলো করছি। সেখানে আমরা জয়েন্ট ইনভলভমেন্ট দেখেছি, সেরোলজি দেখেছি, সেরোলজির মধ্যে রিউমাটয়েড ফ্যাক্টর অ্যান্ড তার সাথে অ্যান্টিসিসিপি, তার সাথে ইনফ্লামেটরি মার্কার্স দেখেছি, অ্যাকুট ফেজ রিঅ্যাক্ট্যান্ট দ্যাট ইজ নর্মাল সিআরপি বা ইএসআর, সিআরপি এলিভেশন, এবং তার সাথে সাথে ডিউরেশন দেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট লেস দেন 6 উইকস আর মোর দেন 6 উইকস। এই সমস্ত ক্রাইটেরিয়াতে ফেলে যদি আমরা পেশেন্টটাকে অ্যাজিউম করি বা diagnose করি যে it is a case of rheumatoid arthritis. Now how to manage this case? So the management proper. অলরেডি এই পেজের বেশিরভাগ জিনিস আমরা আলোচনা করে ফেলেছি, কিভাবে হিস্ট্রি নেব, কিভাবে ফিজিক্যাল এক্সামিনেশন করব, তারপরে রেডিওলজিক্যাল সেরোলজিক্যাল ইনভেস্টিগেশনস করব, কোনো অবভিয়াস কমপ্লিকেশনস আছে কিনা, রিউমাটয়েড আর্থ্রাইটিসের কী কী কমপ্লিকেশনস হতে পারে, একজন বলো, কেউ বলো, বলো। Possible complication of rheumatoid arthritis, extra articular, anything. বসেই বলো, কোনো অসুবিধা নেই, বসে বলো। ইয়েস, এপিসক্লেরাইটিস হতে পারে, ইউভেইটিস হতে পারে, আর কিছু সাবকিউটেনিয়াস নোডুলস হতে পারে, লাংয়ে interstitial lung disease হতে পারে। So this is one of the more, although it is definitely not so common, but these are notorious, right? If these complications are associated, then it may change the trajectory of the treatment. We may have to escalate the dose, we may have to change the treatment target and all. That is why complications কিছু অলরেডি ডেভেলপ করেছি কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা জেনারেল এক্সামিনেশনে আমরা দেখবো স্কালটেট করে যে কোনো ক্রেপিটেশনস বা এই জাতীয় কিছু আছে কিনা, তার সাথে আমরা একটা ডেফিনেটলি একটা এক্স-রে করে নেব, ঠিক আছে? কীরকম ক্রেপিটেশনস পাওয়া যায় ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে? ভেলক্রো ক্রেপিটেশনস আমরা এর আগে একবার আলোচনা করেছি এমনি নর্মাল স্মল গ্রুপ ডিসকাশনে, যে আমাদের জুতোর যে ভেলক্রোগুলো তুললে যে আওয়াজটা হয়, টিপিক্যাল পটপট পটপট করে আওয়াজ হয়, সেই ভেলক্রো ক্রেপিটেশনসটা আমরা পেতে পারি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে। তো ডেফিনেটলি আমরা পেশেন্টটাকে হিস্ট্রি এক্সামিনেশনস করার সঙ্গে সঙ্গে একটা আমরা রেসপিরেটরি সিস্টেমটা এক্সামিন করে নেব, তার সাথে আমরা দেখব কমপ্লিকেশনস আমরা সেভাবে অ্যাসেস করতে পারি। আর আমাদেরকে ডিজিজ সিভিয়ারিটি অ্যাসেস করতে হবে। দেখো, ডিজিজ সিভিয়ারিটি ইটসেলফ আমরা কি দিয়ে স্টার্ট করব সেটা যেমন একটা ইম্পর্টেন্ট, মানে কি মেডিকেশনস, কি আর্মামেন্টারিয়াম দিয়ে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করব রিউমাটয়েড আর্থ্রাইটিসে, সেটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি সিভিয়ারিটি যদি একটা বেসলাইন সিভিয়ারিটি আমরা অলরেডি অ্যাসেস করে ফেলি, তাহলে ভবিষ্যতে আমার ট্রিটমেন্টে পেশেন্টটা কতটা ইমপ্রুভ করছে সেইটা কম্প্যারিজনের একটা আমার কাছে যেন মার্কার থাকে। এই কারণে অনেকগুলো সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট মডেল পোস্টুলেট করা হয়েছে, যেগুলো আমরা ডেফিনেটলি আউটডোর বেসিসে ইউজ করতে পারি। কেউ এগুলো মনে রাখবে না, মুখস্থ করতে হবে না, একদমই নয়। আমাদের সবার কাছে এখন মোবাইল আছে, মোবাইলে এমডি ক্যাল অ্যাপ আছে, এমন হাজারো অ্যাপ আছে যে অ্যাপে ডাইরেক্টলি এই সমস্ত স্কোরগুলো ক্যালকুলেট করা যায়। ক্যালকুলেট করতে হার্ডলি 20 to 30 সেকেন্ডস লাগবে। তো চট করে আমরা ক্যালকুলেট করে জাস্ট প্রেসক্রিপশনের মাথাতে লিখে দেব ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর অর দাস 28 স্কোর এত। তার এরপরে যে ডক্টরই দেখবে বা তুমি যখন দেখবে 3 মাস পরে পেশেন্টটাকে রিভিউ করবে, পেশেন্টটা সত্যিকারের রেমিশন, হোয়াট ইজ রেমিশন? রেমিশন কি জিনিস? কোনো একটা ডিজিজের যখন অ্যাক্টিভিটিটা আমরা রিডাকশন করতে পারি টু দ্য বেস লাইন, ধরো না কারো মানে ডব্লিউবিসি কাউন্টস ছিল 18,000, আমরা তাকে অ্যান্টিবায়োটিক্স দিয়ে ট্রিট করলাম, তারপরে তার কাউন্ট হয়ে গেলে 6,000। যে 18,000 থেকে 6,000 আসলো, তার সঙ্গে পেশেন্টের জ্বর কমে গেল, পেচ্ছাবে জ্বালা কমে গেল, একটা পেচ্ছাবের ইনফেকশনে এই যে পুরো ব্যাপারটা কারেক্ট হয়ে গেল, এটাকে আমরা রেমিশন বলি। ঠিক তেমনি এই ক্ষেত্রে আমরা কিওর কথাটা কেন ইউজ করি না? ইন কেস অফ অটোইমিউন কন্ডিশনস উই নেভার ইউজ দ্য টার্ম কিওর, বিকজ actually there is no cure. There will be remission, there will be flare, but there will be no cure. সেই কারণে আমরা রেমিশন টার্মটা ইউজ করি। তো আমাদের পেশেন্ট, আমরা যাকে ট্রিট করেছি সেই পেশেন্টটা আদৌ রেমিশন অ্যাচিভ করেছে কিনা সেটা জানার জন্য বেসলাইন স্কোরগুলো ইম্পর্টেন্ট। তাহলে কি কি স্কোর আছে? এই স্কোরগুলোর নাম আমরা ভাইভাতে জিজ্ঞেস করি।
প্রথম স্কোরটা সবাই মনে রাখবে, ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর। মনে রাখা খুবই সহজ, যে ডিজিজটা নিয়ে এসছে আমার কাছে, সেই ডিজিজটা কতটা অ্যাক্টিভ স্টেটে আমার কাছে প্রেজেন্ট করেছে সেটা। এটার আলাদা সংক্ষিপ্ত নাম ডিএস, ড্যাশ ড্যাশ 28। আমাদের 28খানা স্মল জয়েন্টস আছে, সেই 28খানা স্মল জয়েন্টসের মধ্যে কতগুলো ইনভলভ আছে, কতগুলো ইনভলভ নেই, কতগুলো শোলেন আছে, কতগুলো টেন্ডার আছে, এবং তার সাথে সাথে আমরা ইনফ্ল্যামেটরি মার্কার্স হিসাবে সিআরপিটা দেখি, দিয়ে ড্যাশ 28 সিআরপি, এভাবে আমরা একটি স্কোর সিস্টেম তৈরি করি। তাহলে একটা ড্যাশ ডিএস, ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর। আর কি কি হতে পারে? সিম্পলিফাইড ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স বা এসডাই। তারপরে এইরকম স্কোরিং এর নামগুলো পরবর্তী ডিজিজের ক্ষেত্রেও আসবে। তো এগুলো একটু এই 4খানা অ্যাটলিস্ট এখানে মনে রাখতে হবে। 4খানার মধ্যে প্রথম 3খানা বেশি ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, রুটিন অ্যাসেসমেন্ট অফ পেশেন্ট ইন্ডেক্স, ডেটা 3, র্যাপিড 3। তাহলে ডাস, এসডাই, সিডাই অ্যান্ড র্যাপিড 3, এই 4খানে স্পেশালি সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট মডেল আছে। তার মধ্যে যে কোনো একটা আমরা পরীক্ষার হলে বা প্রেসক্রিপশনে আমরা মেনশন করব, ঠিক আছে? আচ্ছা, এটা একটা এক্সাম্পল, এটা আমি আমার মোবাইলে স্ক্রিনশট নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ এমডিকাল একটা অ্যাপ আছে, সেখানে নিজে থেকেই ওরা এই সমস্ত ঘরগুলো দিয়ে দিচ্ছে আমাদেরকে। খালি পেশেন্টকে অ্যাসেস করে কতগুলো জয়েন্ট শোলেন হয়ে আছে, কতগুলো জয়েন্ট টেন্ডার হয়ে আছে, আর তার সাথে সিআরপি, যা বাস এই 3খানা মার্কার দিলে ওরা একটা স্কোর সিস্টেম দিয়ে দিবে। সেই স্কোরটা আমরা বেসলাইন স্কোর হিসাবে লিখে দেবো, ঠিক? নাও কামিং টু মেডিকেশনস। তোমার সমস্ত কিছু ইভ্যালুয়েট করা হয়ে গেছে, তুমি অলরেডি ডায়াগনোসিস বানিয়ে ফেলেছো, ইট ইজ এ কেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর দিস। তোমরা স্কোরটাও লিখে ফেলেছো, এটা একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কেস। এবার আমরা কি মেডিকেশনস দিব, সেখানে আমাদের বেশ কিছু অপশান আছে। আজ থেকে 20 বছর আগে কিছুই অপশান ছিল না, বেসিক্যালি মাত্র 2খানা বা 1খানা অপশান ছিল। কি কি অপশান ছিল 20 বছর আগে? আমরা স্টেরয়েড দিতাম, ঠিক আছে, গ্লুকোকর্টিকয়েড দিতাম, আর কি দিতাম? এনসাইড দিতাম, ঠিক আছে? এনসাইড অনেক আগে আবিষ্কার হয়েছে, অনেক মানে খুব বেশি আগে না, ম্যাক্সিমাম হয়তো 50 ইয়ার্স। কিন্তু আমরা এনসাইড দিতাম আর স্টেরয়েড দিতাম। এই 20 বছরের মধ্যে আমরা অনেকগুলো নতুন আর্মামেন্টেরিয়াম যোগ হয়েছে, অনেকগুলো নতুন অস্ত্র যোগ হয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের অ্যাগেনস্টে। সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো নট মোস্ট ইম্পর্টেন্ট, দ্য আর্লিয়েস্ট ইউজড ওয়ান ইজ এনসেড। যে কোনো পেশেন্টের ব্যথা হচ্ছে, যে কোনো ব্যথাতেই আমরা এনসেড দিই, তো আমরা এখানেও এনসেডটা দিতে পারি। স্টেরয়েড দিতে পারি, দ্যাট ইজ গ্লুকোকর্টিকয়েডস। অ্যান্ড ডিমার্টসের ফুল ফর্ম কে বলতে পারবে? ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটিক বা রিউমাটয়েড ড্রাগস। তাহলে আমরা ডিজিজটাকে মডিফাই করব। ইট ইজ নট অনলি ইমপ্রুভমেন্ট অফ ক্লিনিক্যাল সিমটমস। পেশেন্টের ব্যথা হচ্ছিল, পেশেন্টের ফুলে যাচ্ছিল, আমরা কোনো একটা ওষুধ দিয়ে জাস্ট টাকায় স্ট্যাম্প করে দিলাম, সেটাকে ঠিক করে দিলাম। ইট ইজ নট অনলি সো। এতদিন আমাদের হাতে যেগুলো ছিল ইনক্লুডিং স্টেরয়েড, তারা কিন্তু খুব একটা ডিজিজের কোর্সটাকে, ডিজিজের ট্র্যাজেক্টরিটাকে মডিফাই করতে পারতো না। এই 20 বছরে আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি যে আমরা এমন কিছু মেডিকেশনস, টার্গেটেড মেডিকেশনস বা জেনারেল মেডিকেশনস, সিনথেটিক মলিকিউলস আমরা সিনথেসাইজ করতে পেরেছি, ডিসকভারি করতে পেরেছি, যেগুলো ডিজিজের কোর্সটাকে চেঞ্জ করে, যে মেন প্যাথোজেনেসিস সেটাকে টার্গেট করে সেটাকে কমিয়ে আনে। তো সেই ডিমান্ডসকে আমরা প্রাথমিকভাবে 3টে ভাগে ভাগ করি। একটা হলো কনভেনশনাল সিনথেটিক ডিমার্স। কনভেনশনাল মানে অনেক দিন থেকে আছে, গোল্ড সল্টস অনেক দিন থেকে ইউজ হয়, মেথোট্রেক্সেট অনেক পুরোনো দিন থেকে ইউজ হয়। কনভেনশনাল আর এখন সেটা আমরা ইউজ করি না, গোল্ড সল্টস এখন অনেক কম ইউজ হয়। কিন্তু মেনলি যেটা আমরা কি ইউজ করি, মেথোট্রেক্সেট ইউজ করি, আমরা পরে আসছি উদাহরণগুলোতে। তারপরে বি ডিমার্স মানে হলো বায়োলজিক্যাল ডিমার্স। বায়োলজিক্যাল মানে আমাদের যে বায়োলজিক্যাল, মানে বুঝতে পারছি কি বায়োলজিক্যালটা কি? হোয়াট ইজ বায়োলজিক্যালস? হোয়াট আর দ্য বায়োলজিক্যালস? না, আমি ইন জেনারেল জিজ্ঞেস করছি, বায়োলজিক্যালস কথাটার অর্থ কি? আমরা ফার্মাকোলজিতে ঠিক কোন গ্রুপের ড্রাগগুলোকে ইন্ডিকেট করার জন্য বায়োলজিক্যালস ইউজ করি? কোন একটা ডিজিজ বা কোন একটা প্যাথোজেনেসিস বা কোন একটা প্যাথোফিজিওলজি, যে সমস্ত বায়োলজিক্যাল টার্গেটসগুলো আছে, ইটস নট দ্য সিমটমস, ইটস নট দ্য ইটিওলজি। পেশেন্টের কলেরা হয়েছে, ভিব্রিও কোলোরিকের মারার জন্য ট্রিটমেন্ট করলাম, এটা কিন্তু ডিজিজের ইটিওলজি, এটা কিন্তু প্যাথোফিজিওলজির কোনো টার্গেট নয়।
আমার লুজ মোশনস হচ্ছে, তার জন্য আমি যদি লোপিনামাইড দেয়, সেটা একটা প্যাথোফিজিওলজির টার্গেট হতে পারে, কিন্তু প্যাথোফিজিওলজির টার্গেট নাই। এগুলো হলো মলিকিউলার প্যাথোফিজিওলজিক্যাল টার্গেট দ্যাট ডাইরেক্টলি অ্যাক্টস ইন স্পেসিফিক লোকেশনস অর রিসেপ্টরস অর এগেনস্ট স্পেসিফিক মলিকিউলস, যেটা আমাদের ডিজিজটাকে খুব তাড়াতাড়ি রেমিশন নিয়ে আসতে পারে সক্ষম। তো এটা কেলির বই থেকে নেওয়া হয়েছে। এটা একটা চাকার মতো, সেই চাকার কোন জায়গায় কখন আমরা কিভাবে গড়াবো সেটা পুরোপুরি ক্লিনিশিয়ানের উপর ডিপেন্ড করে। অনেক ক্ষেত্রে আমাদের চাকাটা খুব তাড়াতাড়ি গড়াতে হয়, একসাথে অনেকগুলো মেডিকেশন দিতে হয়, কম্বিনেশন ড্রাগস দিতে হয়। অনেক ক্ষেত্রে আমরা সিঙ্গেল ড্রাগ দিয়েও ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি। কিভাবে করব সেখানেই আসছি। তো এনসেডস সব থেকে আগে ইউজ হতো, এনসেডস সেই কারণে আগে ডিসকাশন করছি, বাট ইট ইজ নট দ্য আইডিয়াল ট্রিটমেন্ট কারেন্টলি। পেশেন্টের ব্যথা হচ্ছে, তুমি এনসেডস দিতে পারো, বাট দিস ইজ নট দ্য ফার্স্ট লাইন নাও, ঠিক আছে? এখন জাস্ট কনসিডার্ড অ্যাজ অ্যাডজাংটিভ থেরাপি। তুমি স্টেরয়েড দিয়েছো, তাতেও ব্যথা কন্ট্রোল হচ্ছে না, তখন তুমি এনসেড দাও। আর কি এর কি কোনো ডিজিজ মডিফিকেশনে কোনো রোল আছে? না, দেয়ার ইজ নো রোল অফ এনসেড ইন ডিজিজ মডিফিকেশন। There is only one rheumatological disease where NSAID has disease modifying action. কোন অসুখটা? কারণ জানা আছে, ইউজুয়ালি NSAID মানে কি? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, গ্লুকোকর্টিকয়েডস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। ইভেনচুয়ালি এর কিন্তু ডিজিজ মডিফাই করার কথা নয়, কিন্তু ইভেনচুয়ালি NSAID একটা অসুখে ডিজিজ মডিফাই করতে পারে। নো, আমরা এই ক্লাসেই হয়তো যদি সময় থেকে আমরা শেষের দিকে আলোচনা করব অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। জাস্ট এটা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখছি, তোমাদের নিটে বা ভাইভাতে অনেকে জিজ্ঞেস করে। তাহলে এনসেডের ডিজিজ মডিফাইং ক্যাপাবিলিটি রিমোটেড আর্থ্রাইটিসে 0, কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে এর একটা ডিজিজ মডিফাইং ক্যাপাবিলিটি আছে। সেই কারণে ড্রাগ অফ চয়েস অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, ইনিশিয়াল ড্রাগ অফ চয়েস ইজ এনসেড। আমরা পরে আসছি সেটাতে। আচ্ছা, এখানে অ্যানালজেসিক এন্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন আছে, আমরা জানি অলরেডি, এটা আলাদা করে নতুন করে বলার কিছু নেই। মেকানিজম অফ অ্যাকশন সেই সেকেন্ড ইয়ার থেকে পড়ে আসছি। COX-1 COX-2 নন সিলেক্টিভলি ব্লক করে। সিলেক্টিভ ব্লকার্সের এক্সাম্পল জানো। সাইড এফেক্টস কি কি আছে সেটা আমরা ফার্মাকোলজি থেকেই পড়ে আসছি। আলসারেশন, গ্যাস্ট্রিক আলসারেশন অ্যান্ড কিডনিতে অলদো ইট ইজ নট সো কমন নাও, আগের যুগে যখন ওরা বছরের পর বছর এই সমস্ত অটোইমিউন কন্ডিশনের জন্য এনসেড ইউজ করতাম, তখন নেফ্রোপ্যাথি হতো। এনসাইড ইন্ডিউস নেফ্রোপ্যাথি সিগনিফিক্যান্টলি ছিল, এখন অতটা আমরা দেখতে পাই না এনসাইড ইন্ডিউস নেফ্রোপ্যাথি, ঠিক আছে? আচ্ছা, নাও কামিং টু দ্য নেক্সট গ্রুপ অফ ড্রাগ, গ্লুকোকর্টিকয়েডস। কি আমরা কি একটা এক্সাম্পল দাও তো, গ্লুকোকর্টিকয়েডস এর এক্সাম্পল কি বলো? যে কোনো একটা ওষুধের নাম বলো। হ্যাঁ, মিথাইল প্রেডনিসোলোন, ডেক্সামেথাসোন আর প্রেডনিসোলোন, হাইড্রোকর্টিসন। তো আমরা ইউজুয়ালি এখানে লো পোটেন্সি স্টেরয়েডসগুলো ইউজ করি, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, এগুলোই আমরা ইউজ করি ইন ডিফারেন্ট ডোজেস। কোন ডোজে ইউজ করবে সেটা ডিজিজের প্রেজেন্টেশন, ডিজিজের স্টেজ এবং ডিজিজের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনস আছে কিনা ডিপেন্ড করছে। কোন কোন জায়গাতে আমরা স্টেরয়েড ইউজ করি? ধরে না কোনো একটা পেশেন্ট প্রথমেই তোমার কাছে এসছে 3 মাসের জয়েন্ট পেন নিয়ে, সেরোলজি করে নিয়েছো, তুমি ডায়াগনোসিস করে ফেলেছো, DAS28 স্কোর লিখে দিয়েছো। এরপরে পেশেন্টের খুব ব্যথা হচ্ছে, পেশেন্ট প্রত্যেক দিন জ্বর আসছে, ইনফ্লামেশন মানেই তো ফিভার থাকবে, তাহলে প্রত্যেক দিন জ্বর আসছে। এই পেশেন্টকে তোমাকে ইমিডিয়েট সিমটোম্যাটিক রিলিফ দিতে হবে। অ্যাজ আ ডক্টর ইট ইজ এ ডিউটি টু রিলিভ পেইন, রাইট? তো যে ডিমান্ডসগুলো আছে, ডিজিজ মডিফাইং অ্যাকশনগুলো আছে, এগুলো ক্রনিক ডিজিজ, তাহলে ক্রনিক ডিজিজের টার্গেটও ক্রনিক্যালি আমাদেরকে করতে হবে। সেই কারণে ডিমান্ডসের যে অনসেট অফ অ্যাকশন, ইট ইজ সাম সর্ট অফ ডিলেড বাই 1 উইক, 2 উইক, 3 উইক। তো অতদিন পর্যন্ত পেশেন্টটা তো ব্যথায় কাতরাবে না, তখন আমরা কি করব? তাকে একটা লো টু মডারেট ডোজে স্টেরয়েড দিয়ে দেবো শর্ট কোর্সে। কতদিন? 7 দিন, ম্যাক্সিমাম 10 দিন। এবং সেক্ষেত্রে ইউজুয়ালি আমরা কি জানি, দীর্ঘদিন ধরে স্টেরয়েড চললে আমরা হট করে স্টেরয়েড বন্ধ করতে পারি না, তাহলে উইথড্রল হবে, এইচপি অ্যাক্সিস সাপ্রেশন হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের উইদাউট টেপার আমরা স্টেরয়েডটা বন্ধ করে দিতে পারবো, কারণ খুব শর্ট কোর্সে দিচ্ছি, 7 দিন দিচ্ছি, 10 দিন দিচ্ছি। তাহলে এটা একটা হতে পারে। তার পেন কমে গেল, তারপরে তুমি বলে দিলে যে আর আপনাকে স্টেরয়েড নিতে হবে না, এরপরে এই যে আমরা বাকি যে ওষুধটা দিচ্ছি, ব্যাকবোন থেরাপি, ডিমার্টস দিচ্ছি, এটাতে আপনি কন্ট্রোল করবেন, ওয়েল অ্যান্ড গুড। পেশেন্ট মাঝে ওষুধ খেয়েছে, খায়নি, ভুলে গেছে, 2 বছর পর হঠাৎ করে একদিন এসছে, বলছে ডাক্তারবাবু আমি ওষুধটা তো প্রত্যেক সপ্তাহে খাচ্ছি, কিন্তু তারপরেও আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে।
তাহলে দিস ইজ নোন অ্যাজ, তাহলে রেমিশন অ্যাচিভ করে গিয়েছিল, তারপরে ডিজিজ আবার অ্যাক্টিভ হয়ে গেল, এটাকে কি বলি আমরা? ফ্লেয়ার। রিকারেন্স বলি অন্য ডিজিজের ক্ষেত্রে, ইন রিমাটোলজিক্যাল কন্ডিশন, ইন অটোইমিউন কন্ডিশন সেটাকে আমরা বলি ফ্লেয়ার। আবার দপ করে ওঠা, মানে ধরো না একটা আগুন নিভে গিয়েছিল, ইনফ্লাম মানে তো আগুনই, তো আগুন আমরা নিভিয়ে দিতে পেরেছিলাম, তারপর আবার হঠাৎ সেটা দপ করে জ্বলে উঠলো, সেটাকে আমরা বলি ফ্লেয়ার। তো ঠিক তেমনি এই ডিজিজের কোর্সেও ফ্লেয়ার হতেই পারে এবং হয়, আকসার হয়। তো সেক্ষেত্রে সেই ফ্লেয়ারগুলোকে ম্যানেজ করার জন্য তখন আমরা কি দিতে পারি? স্টেরয়েড দিতে পারি, ঠিক? আচ্ছা, আর কখন স্টেরয়েড দিব? অনেক ক্ষেত্রে আমরা স্টেরয়েডের যেই স্টেরয়েড বন্ধ করলাম আবার ব্যথা শুরু হয়ে গেল, যেই স্টেরয়েড বন্ধ করলাম অনেক দিন, 1.5 মাস 2 মাস 3 মাস তুমি স্টেরয়েড দিয়ে যাচ্ছ, তারপরে কিন্তু ওর ব্যথা কন্ট্রোল করার জন্য স্টেরয়েড ওকে একটা লো ডোজে চালিয়ে যেতে হচ্ছে। তো সেটা একটা ইন্ডিকেশন যে সেক্ষেত্রে আমাদের ক্রনিক স্টেরয়েড দিতে হয়। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ক্রনিক স্টেরয়েড দিই তাহলে তার সাইড এফেক্টগুলো মাথায় রাখতে হবে। তাহলে পেশেন্টের যদি অন্য কোনো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সাইড এফেক্ট বলা কোনো যদি মেডিকেশন বেনিফিট দিতে হবে। যদি আমরা দীর্ঘদিন স্টেরয়েড ইউজ করি তাহলে কি কি সাইড এফেক্ট হবে? যেটা ওয়ান অফ দ্য মোস্ট নোটোরিয়াস ইজ ইমিউনোসাপ্রেশন। ডেফিনেটলি আদার দ্যান দিস, আমরা খুব লো ডোজ ইউজ করছি, ইমিউনোসাপ্রেশন এখানে খুব একটা ইম্পর্টেন্ট হবে না, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হবে আদার হরমোনাল সাইড এফেক্টস। অস্টিওপোরোসিস হবে, অলরেডি রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ osteoporosis, right? It is also associated with osteoporosis. তাহলে ডিজিজ ইটসেলফ তার জন্য অস্টিওপোরোসিস অলরেডি হয়ে আছে, তুমি আবার টানা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস একটা লো ডোজ স্টেরয়েড দিচ্ছ, তাহলে আরো বেশি অস্টিওপোরোসিস হবে। তাহলে আমাদের সেখানে অস্টিওপোরোসিস প্রিভেন্টিভ থেরাপি দিতে হবে। কি কি আমরা দিতে পারি? কি দিই? বিসফসফোনেটস, ভেরি গুড। তার সাথে আমরা কিছু নিউট্রিশন সাপ্লিমেন্ট অফ ক্যালসিয়াম, ভিটামিন ডি, যেগুলো অস্টিওজেনেটিক ম্যাটেরিয়াল বা বোন রিমডেলিংকে হেল্প করে, সেই সমস্ত আমরা মেডিকেশনসগুলো দিতে পারি। তো এটা একটা ইন্ডিকেশন হলো আমাদের ক্রনিক্যালি অ্যাডমিনিস্টার করতে হতে পারে, বাট ইট ইজ ডেফিনেটলি শুড বি অ্যাভয়েডেড, রাইট? যখন আমরা পারবো ডেফিনেটলি আমাদের অ্যাভয়েড করতে হবে। পরে আসছি কখন অ্যাভয়েড করা যাবে, আর এখন অ্যাভয়েড করা কেন আরো সহজ সেটাও আমরা পরে আসছি। কখনো কখনো যেটা আমরা একটু আগে ডিসকাশন করছিলাম, যদি অ্যাট প্রেজেন্টেশন পেশেন্ট বা যে কোনো সময়ে পেশেন্ট যদি কমপ্লিকেশনস নিয়ে আসে, নোটোরিয়াস কমপ্লিকেশনস নিয়ে আসে, লাইক পেশেন্ট অ্যাক্টিভ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ নিয়ে আসে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের অ্যাক্টিভ স্টেট অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া বা নিউমোনাইটিস, এআইপি, খুব খুব বাজে একটা অসুখ, অনেক বেশি মর্টালিটি, 30% 40% মর্টালিটি, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা স্টেরয়েড দেবো। তখন কি আর লো ডোজ বা এরকম মডারেট ডোজে দেবো না, তখন আমাদের একদম গ্রেনেড ছুটতে হবে, কিছু করার নেই, একদম মিটিগেট করতে হবে। তাহলে আমরা হাই ডোজ দেবো, হাই ডোজ দেবো। কত দেবো? 1 গ্রাম, 1 গ্রাম। কোথায় আমরা 30 মিলিগ্রাম 40 মিলিগ্রাম ইউজ করছিলাম, সেখানে 1000 মিলিগ্রাম একদিনই আমরা দিব, যাতে সমস্ত আগুনটা যত তাড়াতাড়ি সম্ভব নেভানো যায়, ঠিক? সো দিস আর ফিউ ইন্ডিকেশনস অফ গ্লুকোকর্টিকয়েডস ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের এই গ্লুকোকর্টিকয়েডসের সাইড এফেক্ট আমরা সবাই জানি, ওগুলো আর আলাদা করে ডিসকাশন করছি না, তোমাদের শর্ট নোট আছে, তোমাদের ফার্মাকোলজিতে পড়া হয়েছে, আর আমরা এখানেও কিছুটা ডিসকাশন করলাম। আচ্ছা, এরপরে আমরা আসবো ডিমার্টস। তোমাদের আলাদা করে শর্ট নোট আছে ডিমার্টস, ভাইভাতে অনেকক্ষণ হাজাতে পারে ডিমার্টস নিয়ে, এবং তোমাদের এনএমসি গাইডলাইনের ডিমার্টসটা আলাদা করে মেনশন করা হয়েছে, সেই কারণে ডিমার্টসের উপর আলাদা একটু আমি এমফাসিস রাখতে চাইছি। তো ডিমার্টস অলরেডি কি 3টে টাইপসের হয়, কি কি? সিএস ডিমার্টস, দ্যাট ইজ কনভেনশনালি সিনথেটিক ডিমার্টস। নাম্বার 2 বায়োলজিক্যাল ডিমার্টস। নাম্বার 3 টার্গেটেড সিনথেটিক বলি আমরা, টার্গেট স্পেসিফিক সেটা বলতে পারো, টিএস ডিমার্টস, রাইট? চলো, তো এই ছবিটা অতটা ক্লিয়ার তোমাদের বোঝা যাচ্ছে না, ছবিটা হ্যারিসন থেকে নেওয়া হয়েছে। তোমরা যদি হ্যারিসনের রিউমাটয়েড আর্থ্রাইটিসের খালি কি কি পড়বে, টেবিল পড়বে, টেবিলের নিচের যে লাইনটা থাকে সেটা পড়বে, ফিগার পড়বে, ফিগারের ফুটনোটসটা পড়বে, এটা ছাড়া অন্য কোনো কিছু পড়া দরকার নেই। এভরিথিং ইজ কভার্ড আদার দ্যান হ্যারিসন, আদার্স যে বুক আছে সেখান থেকে একটু কভার করা হয়েছে, গাইডলাইন থেকে কভার করা হয়েছে, অন্য কোনো কিছু পড়ার দরকার নেই। খালি পিকচার এখানে ভালো পাবে না, তোমাদের হয়তো স্লাইডেও ভালো আসবে না, তোমরা জুম করলে যদি ভালো আসে তাহলে তার সেটাও খোলার দরকার নেই। এখানে আমি খালি টার্গেটগুলো দেখাতে চেয়েছি, জানি না বোঝা যাচ্ছে কিনা। এখানে দেখো CD80, CD28, CD80টা বোঝা যাচ্ছে একটু। তাহলে এই প্রথমে এই রিসেপ্টর ইন্টারঅ্যাক্ট করছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল টি সেলের সাথে, তাহলে যদি আমরা এখানে কোনো কিছু একটা ব্লকআপ দিয়ে দিতে পারি, তাহলে দ্যাট মে বি আ নভেল অ্যান্ড ইন্টারেস্টিং টার্গেট, যেটা ডিজিজটাকে গোড়াতেই খতম করে দিতে পারে, ডিজিজ প্যাথোলজিটাকে। তাহলে এইটুকু খালি মনে রাখো যে CD80,
তারপরে টি সেল হলো, টি হেল্পার সেল হলো, টি হেল্পার 17, টি হেল্পার 2 এর রোল খুব মিনিমাম, আমরা গত দিনে ডিসকাশন করেছি, মেনলি টি হেল্পার 1 অ্যান্ড সাম সর্ট অফ টি হেল্পার 17 অ্যাক্টিভিটি। তাহলে টি হেল্পার 1 অ্যাক্টিভেট করলো, হ্যানা হলো তেনা হলো, তারপরে বি সেল অ্যাক্টিভেট হলো। তাহলে যদি আমরা কোনো একটা ড্রাগ বি সেলের পপুলেশন কমিয়ে দেয়, তাহলে আমরা ডিজিজ অ্যাক্টিভিটিকে কমাতে পারি, জাস্ট এটুকু মনে রাখো। তারপরে আমরা চলে আসি পরের স্টেজে, এখানে একটা ইম্পর্টেন্ট হলুদ দাগ দেওয়া মলিকিউল আছে, কি এটা? TNF alpha. This is the most important cytokine of pathophysiology in rheumatoid arthritis. আমরা গত দিনকে একটু আলোচনা করেছি। তাহলে এই জিনিসটার কথা আমাদের মনে রাখতে হবে, TNF alpha। আরো কিছু কিছু ইন্টারলিউকিনস আছে, সাইটোকাইনস আছে, তার মধ্যে আছে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, বাদ বাকিগুলো 3 নম্বরে আছে। তো আমরা অত দূর টার্গেট যাব না, যেগুলো 1 নম্বর 2 নম্বর টার্গেট সেগুলো আমরা ইউজ করব। তাহলে এই হলো কিছু কিছু টার্গেটস যেগুলো কিন্তু আমরা ল্যাবরেটরিতে বানাতে পারি। কিভাবে ড্রাগ তৈরি হয়, কিভাবে ড্রাগ ইঞ্জিনিয়ার করা হয়, সেগুলো একদম পুরোপুরি আলাদা ডিসকাশন, তোমাদের ফার্মাকোলজিতে হয়তো এখন পড়ানো হয়েছে, আমাদের সময় পড়ানো হতো না। তো কম্পিউটারাইজড মেকানিজম আছে, কিভাবে মলিকিউলকে টার্গেট করে সেই অনুযায়ী আমরা বায়োলজিক্যালস বা যে কোনো মলিকিউলস আমরা পস্টুলেট করতে পারি যে হ্যাঁ এই ধরনের একটা মলিকিউল এই ডিজিজে বা এই প্যাথোফিজিওলজিতে আমরা ইউজ করতে পারি কিনা। তো যাই হোক, তাহলে এইগুলো মোটামুটি একটা ট্রিটমেন্ট টার্গেট, এটুকু মাথায় রাখো। আচ্ছা, এরপরে একদম ডাইরেক্টলি আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। তো হোয়াট আর দ্য কনভেনশনাল সিনথেটিক ডিমান্ডস, এই টেবিলটা কোত্থেকে না হয়েছে? যদি কেউ একবার হ্যারিসন খুলে থাকো তাহলে বুঝে যাবে, দিস টেবল ইজ টেকেন ফ্রম হ্যারিসন অ্যান্ড দিস সিঙ্গল ওয়ান টেবল can consists of 100,000 MCQs and questions from Viva and your short notes and your long cases and all. So আমি সেই কারণে ডাইরেক্টলি টেবিলটাই তোমাদের কাছে উপস্থাপন করছি। তো হাইড্রক্সিক্লোরোকুইন, এটা একটু ক্লোরোকুইন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, আমরা আগে ম্যালেরিয়ার জন্য ইউজ করছিলাম। এগুলো সব ইন্টারেস্টিং, কীভাবে আবিষ্কার হলো না হলো সেগুলো তোমরা যদি নিজস্ব ইন্টারেস্ট থাকে খুঁজে নিতে পারো। তো আগে আমরা ক্লোরোকুইন ইউজ করতাম ডিজিজ মডিফাইং ড্রাগ হিসাবে, তার সাইড এফেক্ট অনেক বেশি, ভমিটিং এসব হানাতানা ছিল, সেই কারণে আমরা ক্লোরোকুইনকে ব্যাকফুটে রেখেছি। এখনও যেটা ইউজ হয়, টিল ডেট যেটা ইউজ হয়, সেটা হলো হাইড্রক্সিক্লোরোকুইন ইন মোস্ট রিউমাটিক কন্ডিশনস। অনেকগুলো রিউমাটিক কন্ডিশনসে আমরা HCQ ইজ দ্য শর্ট ফর্ম, আমরা হাইড্রক্সিক্লোরোকুইন ইউজ করি। ঠিক আছে, এখানে ডোজটা তোমাদের মনে রাখার দরকার নেই, যেটা মনে রাখতে হবে টক্সিসিটি। HCQর ইম্পর্টেন্ট টক্সিসিটি কেউ বলতে পারবে? Retinal toxicity, most notorious toxicity. It is reversible as well as irreversible. In significant part, it is irreversible retinal damage হয়, তাই তো? ম্যাকুলার ডিজেনারেশনস হয়। তাহলে HCQ দেখার আগে ফর লিগ্যাল পারপাস, কোন একটা পেশেন্ট অলরেডি অন্ধ ছিল, তাকে তুমি HCQ দিলে, তারপরে বললো যে ডাক্তার আপনি আমাকে অন্ধ করে দিয়েছেন, তাহলে লিগ্যাল পারপাস, তার জন্য বা বেসলাইনে পেশেন্টের চোখ ঠিক আছে কিনা তার জন্য আমাদের একটা অ্যাটলিস্ট ফান্ডোস্কোপি করতে হয়, তারপরে আমরা HCQ স্টার্ট করতে পারি। তাহলে এখানে খালি একটা পয়েন্টই তোমাদের মনে রাখতে হবে যে ইট হ্যাজ ইররিভার্সিবল রেটিনাল ড্যামেজ, নট অলওয়েজ ইররিভার্সিবল, এটুকু তোমাদের ফুটনোটে ইনফরমেশন, বাট সামটাইমস ইট ইজ ইররিভার্সিবল। তাছাড়া আদার সাইড এফেক্টসগুলো মনে রাখার দরকার নেই, নজিয়া, ডায়রিয়া, হ্যানা তানা। তাহলে আই এক্সামিনেশন করতে হবে ডেফিনেটলি, স্পেশালি যখন বয়সটা 40-এর বেশি হবে। ঠিক আছে, ওসিটি করতে পারি আমরা। ম্যাকুলার ডিজেনারেশন সব থেকে ভালো দেখতে পাই কোথায়? ওসিটিতে। আই পড়ানো হয়েছে? তোমার তো আই হয়ে গেছে ফাইনাল ইয়ার, তাহলে ওখানে ও হবে, ওকে। তো ওখানে আমরা দেখতে পাবে একটা খুব রঙিন, মানে আইয়ে একটাই জিনিস রঙিন আছে, অনেকগুলো রঙের সমাহার, অনেকগুলো লেয়ার্সের সমাহার, ওসিটি বলে, অপটিক কোয়ারেন্স টেস্ট। সেই লেয়ার বাই লেয়ার প্রত্যেকটা রেটিনাল লেয়ারকে আমরা দেখতে পাই, তো সেখানে আমরা সেটা করতে পারি HCQ যদি কোনো টক্সিসিটি আছে সেটা অ্যাসেস করার জন্য। আচ্ছা, সালফার সালাইজেন আমরা ইউজ করতে পারি, এটাও হলো একটা ডিজিজ মডিফাইং ড্রাগ। সালফার সালাইজেন অন্য অটোইমিউন কন্ডিশন ইউজ হয়, মোস্ট কমনলি আর কোথায় ইউজ হয়? এক্স্যাক্টলি, ইনফ্লামেটরি বাউল ডিজিজে সালফার সালাইজেন ইউজ করি, তখন আমরা এটা আরো ডিটেলসে আলোচনা করব। এখানে সেরকম বিশেষ কিছু নাই, খালি এইটুকু সাইড এফেক্ট জানতে হবে যে গ্রানুলোসাইটোপেনিয়া হয়, টোটাল লিউকোসাইট কাউন্ট কমে যায়। ঠিক আছে, আর কি হতে পারে? এটা হলো সালফার ড্রাগ। যদি সালফার ড্রাগ তার মানে কি হয়? তাহলে স্টিভেন জনসন, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনসের মধ্যে স্টিভেন জনসন আসতে পারে, TN হতে পারে, বা যে কোনো অ্যালার্জিক রিঅ্যাকশনস হতে পারে, তো সেটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, 3 নম্বর যেটা এখানে আছে সেটা আমাদের 1 নম্বর ড্রাগ ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস, দ্যাট ইজ মেথোট্রেক্সেট। মেথোট্রেক্সেট কিভাবে কাজ করে কেউ জানো? ইট ইজ ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইম ইনহিবিটারস, রাইট? তো কোষের মধ্যে ফলিক অ্যাসিড এন্ট্রিটাই অনেকটা
মুখটা বন্ধ করে, সেটা একটাই কাজ না, আরও অনেকগুলো কাজ আছে, বেসিক্যালি 3টা আলাদা আলাদা মেকানিজম অফ অ্যাকশন আছে, অত ডিটেলসে এখন যাচ্ছে না, আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস পড়ছি। তো মেথোট্রেক্সেট, এখানে ডোজটা আমরা একটু মনে রাখতে পারি 10 to 25 মিলিগ্রাম পার, নট পার ডে, ইট ইজ পার উইক। ক্যান্সারের ক্ষেত্রে আমরা মেথোট্রেক্সেট ইউজ করি, সেখানে অনেক হাই ডোজ ইউজ করি, এখানে আমাদের লো ডোজে ইউজ করতে হবে, ঠিক আছে? অনলি সপ্তাহে একবার 10 থেকে 25 মিলিগ্রাম, দ্যাটস ইট। সেটা ওরাল দিতে পারি, সেটা সাবকিউটেনিয়াস দিতে পারি, এবং সেটা অনেক সময় আমরা আইওমও দিতে পারি, ঠিক আছে? তো সেখানে কি, এখানে এলএফটি লিভার ফাংশন ডিরেঞ্জ হতে পারে, আর এখানেও পেশেন্টের বোন ম্যারো সাপ্রেশন করতে পারে ইন লং টার্ম ইউজ। আর বাদ বাকি যে সাইড এফেক্টসগুলো হয়, অ্যালোপেশিয়া এগুলো তোমরা জানো, সেগুলো নতুন করে ডিসকাশন করার সেরকম কিছু নেই। আচ্ছা, তারপরে 4 নম্বরে হলো লেফ্লোনামাইড। বেসিক্যালি এই 4খানা তোমরা ড্রাগ মনে রাখলেই হবে। অ্যাজাথ্রায়োপিনুম বলে একটা ড্রাগ আছে, সেটাও ডিজিজ মডিফাইং এবং কনভেনশনাল, মনে রাখতে পারো নাও পারো, ঠিক আছে? তো কনভেনশনাল সিম্প্যাথিক অ্যাজাথায়োফ্রিন একটু নিউয়ার, কিন্তু সেটাও কনভেনশনাল সিনথেটিকের মধ্যেই পড়ে, ঠিক আছে? তো মেনলি ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস পারপাস দিস ফোর্স আর মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাকে ব্যাকবোন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস ট্রিটমেন্ট বলা হয়। কি? মেথোট্রেক্সেট, ইট ইজ দ্য ব্যাকবোন অফ রিউমাটয়েড থেরাপি, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা মেকানিজম অফ অ্যাকশন এখানে হালকা করে বলা হয়েছে, তোমরা পড়ে নেবে, এটা জাস্ট ফর ইয়োর এক্সাম পারপাস, পরীক্ষার আগে স্লাইডটা একবার দেখে নিতে হবে, ঠিক আছে? সংক্ষেপে বলতে গেলে মেথোট্রেক্সেট ওই ডায়াডোফোলেট রিডাক্টেজ ইনহিবিটরস, ফোলেট পাথওয়েকে ইনহিবিট করে, এক্সট্রাসেলুলার অ্যাডিনোসিনকে বাড়ায়, হ্যানা তানা, এগুলো তোমার সব পরীক্ষার আগে বা রিভিশন দেবে, আমি এগুলোতে যাচ্ছি না, ঠিক আছে? এইচসিকিউ, লেফ্লোনামাইড, সালফারজালাজাইন, এই মেনলি 4খানা। এখানে লেফ্লোনামাইডটা আমি স্পেশাল নোট রাখতে বলছি, কারণ অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা অলরেডি লিভার ড্যামেজ থাকে, অলরেডি কন্ট্রাইন্ডিকেশনস থাকে কিছু মেথোট্রেক্সেটের, কোনো পেশেন্ট ধরুন প্রেগনেন্ট, তো ইন দ্যাট কেস যেখানে আমরা মেথোট্রেক্সেট ইউজ করতে পারছি না ইন জেনারেল, সেগুলোতে আমরা বাকি ডিমার্টসগুলো ট্রাই করতে পারি। তার মধ্যে মোস্ট কমনলি যেটা আমরা ট্রাই করি এইচসিকিউ অ্যান্ড লেফ্লোনামাইড, সেই কারণে আমরা লেফ্লোনামাইডকে আলাদা করে মেনশন করছি। লেফ্লোনামাইডের একটা সাইড এফেক্ট তোমাদের এমসিকিউতে আসছে, আমি সেই কারণে সেটা মেনশন করতে চাইছি। ইট হ্যাজ এখানে মেনশন করা নেই, ইট হ্যাজ ইনক্রিজ কোয়াগুলেবিলিটি, ব্লাডের যে ক্লট করার যে প্রবণতা সেটা লেফ্লোনামাইড বাড়িয়ে দেয়, এটুকু জাস্ট মাথায় রাখো। লেফ্লোনামাইড আর একটা অসুখে ইউজ করি, একটা ক্যান্সারে ইউজ করা হয় লেফ্লোনামাইড, বর্টেজমিব, তার সঙ্গে লেফ্লোনামাইড ইউজ করা হয়। সেই ক্যান্সারের নামটা কেউ বলতে পারবে? বর্টেজমিব ইউজ করা হয় কোথায়? প্রোটিয়েজ ইনহিবিটরস, বর্টেজমিব, প্রোটিয়েজম ইনহিবিটরস। মাল্টিপল মাইলোমা, সেখানে আমরা লেফ্লোনামাইড ইউজ করি, ঠিক আছে? তো মাল্টিপল মাইলোমা ইটসেলফ হাইপার কোয়াগুলেবল কন্ডিশন, তারপর আবার লেফ্লোনামাইড আবার হাইপার কোয়াগুলেবল কন্ডিশন, মানে অ্যাগ্রাভেট করতে পারে, সেই কারণে এই সাইড এফেক্টটা তোমাদের মনে রাখা উচিত। চলো, এরপরে আমরা বায়োলজিক্যাল ডিমার্টসে আসি। বায়োলজিক্যাল ডিমার্টসের সবথেকে ইম্পর্টেন্ট হলো এক্সাম্পল আর টার্গেট। সাইড এফেক্ট খুব মিনিমাল। কি সাইড এফেক্ট হয়? আমরা এগুলো বেশিরভাগই ইনফিউশনে দিই, তাহলে ইনফিউশন রিঅ্যাকশন হতে পারে। একটা বাইরের অ্যান্টিজেন দিচ্ছে এত বড়, তাহলে তার সাইড এফেক্ট হিসাবে অ্যানাফিল্যাক্সিস হতে পারে। জাস্ট এইগুলোই মোটামোটা মনে রাখবে, আর এগুলো সবগুলো ডিজিজ মডিফাইং, তার সঙ্গে সঙ্গে সাম শর্ট অফ ইমিউনো সাপ্রেশন করতে পারে। টিএনএফকে যদি ব্লক করে দেয়, তাহলে টিএনএফ যে সমস্ত ডিজিজ প্রোগ্রেশনে বা ডিজিজ সাপ্রেশনে হেল্প করে, যে সমস্ত অর্গানিজমগুলোকে সাপ্রেস করতে হেল্প করে, সেই সমস্ত অর্গানিজমগুলো বাড়ার চান্স হবে। মোস্ট ইম্পর্টেন্ট টিউবারকুলোসিস। তাহলে এই সমস্ত বায়োলজিক্যাল ডিমার্টস স্টার্ট করে রাখবে, বিট বায়োলজিক্যাল ডিমার্টস, বিট টার্গেটেড সিনথেটিক বা যেটা আমরা টিএস ডিমার্টস, সেই সমস্ত ডিমার্টসগুলো ইউজ করার আগে অবশ্যই আমাদের কনফার্ম হয়ে যেতে হবে যে পেশেন্টের টিবি নাই। এবার আমাদের ইন্ডিয়াতে প্রতি 3 জনে 1 জনের টিবি জীবনে হারবার করে, তাই না? ল্যাটেন্ট টিউবারকুলোসিস হতেই পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখব? খালি যে স্পুটাম দেখে নিলাম বা চেস্ট টেস্ট করে নিলাম, দিস ইজ নট এনাফ। আমাদের মলিকুলার লেভেল একটু কনফার্ম হতে হবে যে সিবিনাট একটা ভালো উপায়, সেটা কস্টলি খুব, তার থেকে কিন্তু অতটা কনফার্ম হওয়া যায় না। যেটা আমরা করি ইমিউনোরেডিমেট্রিক অ্যাসে করি, ইগরা বলে একটা টেস্ট হয়, কোয়ান্টিফারেন্ট টিবি গোল্ড। তো এই সমস্ত টেস্টগুলো করে আমরা কনফার্ম হয়ে নেই যে হ্যাঁ পেশেন্টের দেহে টিবির জীবাণু নেই, অ্যাপারেন্টলি নেই, ঠিক আছে, ল্যাটেন্টও নেই। তো তারপরে কেবলমাত্র আমরা এই সমস্ত মেডিকেশনগুলো স্টার্ট করতে পারি। কি কি মেডিকেশন? TNF আলফা ইনহিবিটরের মধ্যে কি কি আছে তোমাদের লেখাগুলো পড়তে একটু অসুবিধা হবে। সব থেকে বেশি যেটা আমরা ইম্পর্টেন্ট ইউজ করি ইনফ্লিক্সিম্যাব, ঠিক আছে, ইনফ্লিক্সিম্যাব, ইট ইজ TNF আলফা
ইনহিবিটর। আর কি ইউজ করা হয়? অ্যাডালিমুমাব, গোলিমুমাব, এটানারসেপ্ট। এই সবগুলো, এই চারখানা ড্রাগেরই টার্গেট কে? কোন মলিকিউল? টিএনএফ আলফা। খালি টিএনএফ আলফা কি বায়োলজিক্যালস না, আরো অনেকগুলো টার্গেট আছে, আমরা পরে আলোচনা করছি। তো মেইনলি যেটা সবথেকে ইম্পর্টেন্ট টার্গেট টিএনএফ আলফা, সেটাকে ব্লক করে এই 4 ধরনের ড্রাগ বা 4 টাইপস, 4টি ড্রাগ কি কি? ইনফ্লিক্সিমাব, এটানারসেপ্ট, অ্যাডালিমিমাব, গোলিমুমাব এন্ড লাস্টলি আরেকটা আছে সার্টালিজুমাব পেগল। এটা একটা কম্বাইন্ড ড্রাগ। এটা একটু অন্যভাবে কাজ করে। টিএনএফ আলফার মেন মলিকিউল, কিন্তু একটু মেকানিজম অফ ফাংশনটা একটু আলাদা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটানারসেপ্ট, এটা হলো টিএনএফ আলফা ব্লকার। পড়া যাচ্ছে একটু, এটা জুমও তো করতে পারছি না। এটানারসেপ্ট আমি পড়ে দিচ্ছি। প্রথম লাইনে আছে এটানারসেপ্ট, ইট ইজ নট সো ইম্পর্টেন্ট, আমরা সব থেকে আগে দিই ইনফ্লিক্সিমাব, যেটা সেকেন্ড লাইন ইউজ করা হয়, এটাও টিএনএফ আলফা ব্লকার। অ্যাডালিমিমাব টিএনএফ আলফা ব্লকার, সার্টালিজুমাব পেগল টিএনএফ আলফা ব্লকার, গোলিমুমাব টিএনএফ আলফা ব্লকার। খালি এইটুকু মনে রাখো, এটা পড়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে টসিলিজুমাব, সেটা কি? ইন্টারলিউকিন 6 ব্লকার। এই এক্সাম্পল গুলো মনে রাখতে হবে পরীক্ষার জন্য, ভাইভার জন্য, লেখার জন্য। টসিলিজুমাব, আমরা ওখানে একটা সাইটোকাইনস দেখেছি ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6। তাহলে ইন্টারলিউকিন 6 কে ব্লক করে? টসিলিজুমাব। তাহলে আমরা টসিলিজুমাব ইউজ করতে পারি। ইট ইজ নট দ্য ফার্স্ট লাইন। কোনটা কোন লাইন আমরা পুরো গাইডলাইনটা জ্বালিয়ে নেব লাস্টে, ঠিক আছে? অসুবিধা হবে না। তারপরে আছে কি? সারিটুমাব আছে, অ্যাবাটাসেপ্ট আছে, রিটুক্সিমাব। রিটুক্সিমাব আলাদা মেনশন দরকার, তার কারণ রিটুক্সিমাব ইজ CD20 ইনহিবিটরস। কি করে? বিসিএল এর পপুলেশনকে ড্রাস্টিক্যালি কমিয়ে দেয়। তাহলে যে কোনো ডিজিজ যেখানে বিসিএলস ইনভলভ আছে, সেখানে যদি আমরা কোনো কিছুতেই কন্ট্রোল করতে না পারি, তাহলে লাস্টে যেটা একটা নিউক্লিয়ার উইপন, সেটা হলো গিয়ে রিটুক্সিমাব, ঠিক আছে? রিটুক্সিমাব। ভাস্কুলাইটিস কন্ট্রোল করা যাচ্ছে না, লাস্টে কি দেবো? রিটুক্সিমাব। রিউমাটয়েড আর্থ্রাইটিস কন্ট্রোল করা যাচ্ছে না, লাস্টে কি দেবো? রিটুক্সিমাব, ঠিক? আচ্ছা, তারপরে আছে অ্যানাকিনড্রা। অ্যানাকিনড্রা কি? ইন্টারলিউকিন 1 রিসেপ্টর ব্লকার। এর নামের মধ্যে এটা ঢোকানো আছে, ঠিক আছে? যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। অ্যানাকিনড্রা ইজ ইন্টারলিউকিন 1 রিসেপ্টর ব্লকার। সো দিস আর ফিউ এক্সাম্পলস অফ বায়োলজিক্যাল ডিমার্টস। ক্লিয়ার? চলো, এরপরে টার্গেটেড সিনথেটিক ডিমার্টস, টিএস ডিমার্টস। কি এক্সাম্পল? এরা আরো ভেতরের লেভেলে কাজ করে। রিসেপ্টর লেভেলে অলরেডি কাজ হয়ে গেল, এবার রিসেপ্টর থেকে অ্যাকশনের মাঝে অনেকগুলো পাথ আছে। রিসেপ্টর, তার সঙ্গে রিসেপ্টর অ্যাসোসিয়েটেড টাইরোসিন কাইনেজ, তার সাথে আদার্স কিছু ইন্টারমিডিয়েটারি মলিকিউলস আছে। আলটিমেটলি সেটা অ্যাকশন করছে জেনেটিক লেভেলে বা আদার্স লেভেলে। তো এই মাঝের মলিকিউলস গুলোকে আমরা টার্গেট করতে পারি, সেই কারণে একে কি বলা হয়? টার্গেটেড সিনথেটিক্স। কি এক্সাম্পল? মেন যে টার্গেটেড মলিকিউল সেটাকে বলে জেনাস কাইনেজ ইনহিবিটর। জেনাস কাইনেজ যেমন অনেকগুলো টাইপ আছে, 1 2 3। তো কেউ সবাইকে ব্লক করে, কেউ কেবলমাত্র 1 কে ব্লক করে, কেউ কেবলমাত্র 3 কে ব্লক করে। এই এক্সাম্পলটা নিচের লাইনগুলো, নিচের যে টেবিলটা, সেটা বেশি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি এবং মোস্ট কমনলি এবং মোস্ট অ্যাভেলেবল এবং মোস্ট চিপার ইন ইন্ডিয়া কারেন্টলি ইজ টোফাসিটিনিব। টোফাসিটিনিব সেটা আমরা ইউজ করি, দেখছি মেথোট্রেক্সেট দিয়ে হচ্ছে না, অথচ লং টার্ম স্টেরয়েড ইউজ করতে হচ্ছে। তাহলে আমরা স্টেরয়েড স্পেয়ারিং, মানে স্টেরয়েড না ইউজ করে কোনগুলো ইউজ করতে পারি? টোফাসিটিনিব। এবং এগুলোর টোফাসিটিনিবের ফায়দা কি? এটা কিন্তু ইনজেকশন নয়, এটা হলো ট্যাবলেট, ওরাল ফর্মে আমরা দিতে পারি। সেই কারণে আমরা একদম ওপিডি বেসিসে আমরা টোফাসিটিনিব স্টার্ট করতে পারি, যদি না মেথোট্রেক্সেট বা আদার্স অ্যাডজাংটিভ থেরাপিতে কন্ট্রোল হয়, ঠিক আছে? সেই কারণে টোফাসিটিনিবের গুরুত্বটা একটু বেশি। বাদ বাকিগুলো একটু কস্টলি। বারিসিটিনিব খালি টার্গেটগুলো মনে রাখবে, কোনটা স্পেসিফিক কোনটা নন স্পেসিফিক। টোফাসিটিনিব JAK1 JAK3 দুটোকেই ব্লক করে। বারিসিটিনিব JAK1 JAK2 কে ব্লক করে। ওপাডাসিটিনিব সিলেক্টিভ JAK1 ইনহিবিটর। ফিলগোটিনিব সিলেক্টিভ JAK1 ইনহিবিটর। এগুলো তোমাদের যারা নিট পিজি দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা ভাইভা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, সবাই তাহলে সবার জন্য ইম্পর্টেন্ট। ওকে, নাও কামিং টু দ্য গাইডলাইন প্রপার। এতগুলো আমাদের কাছে মলিকিউলস টার্গেট আছে, এতগুলো আমাদের ওষুধ আছে, তাহলে যখন কোনো একটা পেশেন্ট আসলো সবাইকে কি সবগুলো দিয়ে দেবো? তুমি মাসে মাসে ভর্তি হও, তারপর ওই দাও, তারপর ওই দাও না। তাহলে একটা অ্যাপ্রোচ লাগবে, একটা ওয়ে লাগবে, সেই ওয়েটাকে আমরা গাইডলাইন বলি। দুনিয়ার সবাই আমরা মোটামুটি গাইডলাইন ফলো করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে যখন কোনো পেশেন্ট প্রথম আসে, তাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস হয়ে গেছে, তাকে অ্যাসেস করে নিয়েছে, তার DAS 28 স্কোর আমরা লিখে দিয়েছি বেস লাইন।
তারপরে আমরা কি স্টার্ট করব, যদি পেশেন্ট খুব অ্যাক্টিভ স্টেটে থাকে, হাই ডাস 28 স্কোর থাকে, সবগুলো জয়েন্ট মোটামুটি 10খানা 15খানা জয়েন্ট হলেন, পেশেন্টের প্রত্যেক দিন জ্বর আসছে, পেশেন্ট বিছানা থেকে উঠতে পারছেন, এরকমও কন্ডিশন হয়, অনেক পেশেন্ট এরকম স্টেজে প্রথমে আসে, তাদের ক্ষেত্রে আমরা কি করব, একটা শর্ট কোর্স অফ স্টেরয়েড দিতে পারি। ঠিক, এনশেড মনে হলে দিতে পারি, না মনে হলে অ্যাভয়েডই করতে পারি, তাহলে আমরা একটা স্টেরয়েড দেবো। ইউজুয়ালি স্টেরয়েড দিলে এনশেড দরকার হয় না। আর তার সাথে স্টার্ট করব উইকলি মেথোট্রেক্সেট থেরাপি। ঠিক, সো দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপ্রোচ। প্রথম গ্রুপের পেশেন্টদের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। দিস ইজ সেই কারণে আমরা বলি ফেজ 1। তার আগে আমি দেখে নেবো কোনো কন্ট্রাইন্ডিকেশন ফর মেথোট্রেক্সেট আছে কিনা। যদি পেশেন্ট প্রেগনেন্ট হয় তাহলে ডেফিনেটলি ইউ ক্যান নট গিভ মেথোট্রেক্সেট, রাইট? তাহলে আমরা কি করব, তখন তাকে মেথোট্রেক্সেট দেবো। যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে লেফলোনামাইড অর সালফাসালাইজাইন দেবো। অনেকে এইচসিকিউ প্রথমে স্টার্ট করে, তবে এইচসিকিউ স্টার্ট করার প্রথমে দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা ব্যাকবোন থেরাপি মেথোট্রেক্সেট, ওয়ান সিঙ্গেল ড্রাগ মেথোট্রেক্সেট উইকলি, সপ্তাহে একবার, তাহলে পেশেন্টের উপরে পিড লোডও থাকছে না, খালি প্রথম 5 দিন বা 7 দিন স্টেরয়েড নিল, তারপরে সপ্তাহে একটা করে মেথোট্রেক্সেট। সিগনিফিকেন্ট পেশেন্ট 60-70%, 80% পেশেন্ট এটাতে কিন্তু রেসপন্স করে। যারা প্রথমে তোমার কাছে আসে, যারা প্রথমে তোমার কাছে আসে না, তাদের জন্য ভবিষ্যৎ খুব খারাপ। কারণ তারা প্রথমে কোয়াকের কাছে যায়, তারা কি দেয়, প্রথমে শুরুতেই কি করে, স্টেরয়েড দেয়। কতদিন দেয়, 5 বছর দেয়, 2 বছর দেয়, 3 বছর দেয়, 6 মাস দেয়। পেশেন্ট খুব ভালো আছে, পেশেন্ট বলে খুব ভালো আছি, স্টেরয়েড দিয়েছে মানে খুব ভালো আছে। এবারে সে যে পেশেন্ট অলরেডি এতদিন ধরে স্টেরয়েড নিয়েছে, তাহলে তার অ্যাকচুয়াল ডিজিজকে অ্যাড্রেস করা হয়নি, তাকে সিমটোমেটিক্যালি ম্যানেজ করা হয়েছে, তাহলে তার ডিজিজটা যেটা আমরা মডিফাই করতে চাই সেটা অলরেডি অনেকটা প্রগ্রেস করে গেছে, তাহলে সেই স্টেজে কি মেথোট্রেক্সেট ভালো কাজ করবে? করবে না। ইট ইজ সো ফ্রাস্ট্রেটিং আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে পেশেন্ট অনেক লেট প্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবে যেটা হয়তো 90% রেমিশন অ্যাচিভ করার কথা, সেটা তুমি 50% অ্যাচিভ করতে পারছে না, জাস্ট এই কারণে যে অনেক অ্যাডভান্সড স্টেজে তোমার কাছে পেশেন্টটা এসছে। এবং গতদিনকে বলেছিলাম আমাদের টার্গেট হলো উইদিন 3 মান্থস পেশেন্টটাকে রেমিশনে আনা, যাতে জয়েন্ট ডিফর্মিটিগুলো না হয়। তো অলরেডি ডিফর্ম নিয়ে তোমার কাছে আসবে, তো সেক্ষেত্রে খালি মেথোট্রেক্সেট দিয়ে অনেক সময় হয় না। তখন আমরা কি করব, ফেজ 2-তে যাব। ফেজ 2 সেখানে আমরা কি দেব, আচ্ছা 3 মাস পরে আমরা টেস্ট করলাম, 3 মাস পরে দেখলাম যে পেশেন্ট ভালো হয়ে গেছে, ডিজিজ রেমিশন হয়ে গেছে। রেমিশনের ডেফিনেশন কি সেটা তো আমাদের ডিফাইন করতে হবে। পেশেন্ট বললো ভালো আছি, তারপর তুমি টিপে দেখলে ব্যথা হচ্ছে, তাহলে দিস ইজ নট রেমিশন। কিভাবে ডিফাইন করবো সেটা পরে আসছি। তাহলে ধরে নাও পেশেন্টটা রেমিশন হয়ে গেছে ফর দ্য টাইম বিং, যদি তাহলে হয় তাহলে সেটা আমরা কন্টিনিউ করবো, সপ্তাহে একটা করে মেথোট্রেক্সেট 7.5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম বা 15 মিলিগ্রাম, যেটাতে ও রেসপন্ড করেছে আলটিমেটলি সেটা আমরা কন্টিনিউ করবো। যদি না রেসপন্ড করে অ্যাট 3 মান্থস, 6 মাস, 1 বছর, 2 বছর না, তার আগেই তোমাকে ইন্টারভেন করতে হবে। ডিফর্মিটি হয়ে যাওয়ার পর ইন্টারভেন করে কিছু লাভ নেই, তাহলে তার আগে ইন্টারভেন করব, তখন সেটা চলে যাবে ফেজ 2-তে। ফেজ 2-তে আমরা কি দেব, আমরা ডাইরেক্টলি স্টার্ট করে দেবো ডিমার্টস। ডিমার্টস কোনগুলো, অলরেডি তো আমরা ডিমার্টস দিয়ে স্টার্ট করেছি, তাহলে আমরা ডাইরেক্টলি স্টার্ট করব বায়োলজিক্যাল ডিমার্টস বা অর টার্গেটেড সিনথেটিক ডিমার্টস। আর ফেজ 3-তে কি করব, যদি ওটাতে রেসপন্স না হয় তাহলে তুমি প্রথমে যদি বায়োলজিক্যাল ইউজ করো তাহলে টার্গেটেড শিফট করবে, যদি টার্গেটেড ইউজ করো তাহলে বায়োলজিক্যাল শিফট করবে। ভেতরে অনেক জটিলতা আছে, যাওয়ার কোনো দরকার নাই, অ্যাট ইউর লেভেল খালি এই ছকটুকু, এই 3টে সেন্টেন্স মনে রাখো। এরপর আমরা আসছি রেমিশন কাকে বলে। খুব সহজ, খুব সহজ, রেমিশন যাচাই করা খুব সহজ। কি, একটাও জয়েন্ট টেন্ডার নয়। ঠিক আছে, তুমি 1.5 মাস পর বা 2 মাস পর বা 3 মাস পর পেশেন্টকে ডাকলে দেখলে একটাও জয়েন্ট টেন্ডার না, খুব ভালো, পেশেন্টও খুব খুশি, তুমিও খুশি। সোল এন্ড জয়েন্ট কাউন্ট লেস দ্যান 1, একটাও জয়েন্ট ফলা নেই আর। ঠিক, অ্যান্ড লাস্টলি সি রিঅ্যাক্টিভ প্রোটিন লেস দ্যান 1 মিলিগ্রাম পার ডিএল। এখন আমরা হাই সেন্সিটিভিটি সি রিঅ্যাক্টিভিটি নিয়ে গল্প করছি, কিন্তু আগের খালি সি রিঅ্যাক্টিভ প্রোটিন হতো, সেটা যদি লেস দ্যান 1 মিলিগ্রাম পার ডিএল হয়, এবং পেশেন্টের গ্লোবাল অ্যাসেসমেন্ট লেস দ্যান ইকুয়াল টু 1। পেশেন্টের কেমন মনে হচ্ছে, আচ্ছা আপনি কেমন আছেন ম্যাডাম, আপনি কেমন আছেন, বা স্যার আপনি কেমন আছেন, যদি 1 থেকে 10-এর মধ্যে আপনার অসুখটাকে আমরা স্কোর করি, আপনি নিজে কতটা কোন স্টেজে আছেন সেটা মনে করছেন। পেশেন্টের প্রায়োরিটি, পেশেন্টের ফিলিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দেওয়া হচ্ছে এখন, বরাবরই দেওয়া উচিত। এই
সমস্ত যদি হয়ে যায় তাহলে আমরা বলবো মোটামুটি রেমিশন হয়েছে। বা যদি আমি স্কোরিং এর দিকে দেখি তাহলে যদি দেখি এসডিআই স্কোর, এস সিম্পলিফাইড ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, সেটা যদি লেস দ্যান ইকুয়াল টু 3.30 হয় তাহলে আমরা সেটাকে, যদি আমরা প্রথমে অলরেডি ক্যালকুলেট করে থাকি, যদি প্রথমে -25 দিই 28 দিই তাহলে তো সেটা আমরা পারবো না। যদি তখন আমি এসডিআই ক্যালকুলেট করে রাখি, সেটা যদি আফটার 3 মান্থস দেখি 3.3 পয়েন্টের কম হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি যে ডিজিজটা রেমিশন হয়ে গেছে। যদি রেমিশন হয়ে যায় তাহলে কি করব? বন্ধ করে দেবো? কন্টিনিউ করব, মোস্টলি লাইফ লং, বিকজ দ্য ডিজিজ ইজ ইন দ্য সেল, ইট দ্য জেনেটিক লেভেল, মোস্টলি লাইফ লং। কারণ যেই স্টেপ করবে তার 2 মাস 6 মাসের মধ্যে আবার ফ্লেয়ার করবে, মোস্টলি লাইফ লং। আচ্ছা, যদি মাঝে মাঝে ফ্লেয়ার হয় তাহলে স্টেরয়েড দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি কন্ট্রোল না হয় তাহলে, এখন আমাদের সুবিধা কি? আমাদের সুবিধা কি? টার্গেটেড সিনথেটিক প্রথমে ইউজ করা না বায়োলজিক্যাল আগে ইউজ করা? আমাদের সুবিধা। পেশেন্টটাকে যদি বায়োলজিক্যাল করতে হয়, টিবি তো দুটোতেই রুল আউট করতে হবে। পেশেন্টটা যদি বায়োলজিক্যাল ইউজ করতে হয় তাহলে আমাকে পেশেন্টটাকে ভর্তি করতে হবে, ইনফিউশন দিতে হবে, ডে কেয়ারে রাখতে হবে, ডিসচার্জ করতে হবে, পেশেন্টের অসুবিধা। কিন্তু টার্গেটেড সিনথেটিক যদি টোপাসিটি নিয়ে দিই তাহলে জাস্ট ওরাল 5 মিলিগ্রাম ওডি তুমি খেতে থাকো, কোনো অসুবিধা নেই, পেশেন্ট বাড়ি যাবে, পেশেন্টেরও সুবিধা, তোমারও সুবিধা। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা এখানে ইউজ করি, ডাইরেক্টলি জ্যাক ইনহিবিটারস, দ্যাট ইজ টার্গেটেড সিনথেটিক ডিমার্টস আমরা চালু করি। তাতে যদি কাজ না হয় তখন বায়োলজিক্যাল দিই। কিন্তু গাইডলাইন কি বলছে? দুটোর মধ্যে যে কোনো একটা আগে স্টার্ট করা উচিত, প্রিফারেবলি বায়োলজিক্যালস, কারণ বায়োলজিক্যালস মাসে একটা ইঞ্জেকশন দিতে হয় আর তার রেসপন্সটা অনেক বেটার, রিলেটিভলি প্রুভেন। ঠিক, তাহলে মোটামুটি রিমোটেড আর্থ্রাইটিস একটা পেশেন্ট আসলে আমরা ম্যানেজ করতে পারবো? ম্যানেজ করতে পারবো তো? তোমরা যদি এমডি মেডিসিন নাও করো, তোমরা গাইনোকোলজিস্ট হলে বা কেউ সিটিবি সার্জন হলে তারাও তো চেম্বার করবে, তো সেখানে যদি একটা রিমোটেড আর্থ্রাইটিসের পেশেন্ট আসে তাদেরকে তো ম্যানেজ করতে হবে। ইট ইজ ডেফিনিট, ইট শুড বি। তোমরা ইনিশিয়াল অ্যাটলিস্ট ম্যানেজমেন্টটা তাদেরকে যেন দিতে পারো, ঠিক আছে? তাহলে সেই কারণে এর পরের স্লাইডটা আছে যে তুমি যদি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হও, সেটা তুমি যে কেউ হতে পারে, অ্যাজ এ গাইনোকোলজিস্ট বা অ্যাজ এন এমডি মেডিসিন বা অ্যাজ মেডিকেল অফিসার, তুমি পেশেন্টটাকে দেখলে তারপরে তোমার কি রোল? ডেফিনেটলি তুমি তো মাঝে মাঝে রিমোটোলজিস্টের সাথে কনসাল্ট করতেই পারো, বা যখন পেশেন্ট ইনিশিয়াল স্টেজে ম্যানেজ হলো না, বায়োলজিক্যাল স্টার্ট করার আগে অনেক কিছু টেস্ট করতে হবে, ঝামেলা এড়ালে তুমি, বা ডাইরেক্টলি ডেফিনেটলি ইট ইজ ইন্ডিকেটেড যে তুমি রিমোটোলজিস্টকে রিফার করলে বা একজন এমডি মেডিসিনকে রিফার করলে। কিন্তু বিফোর দ্যাট তুমি ইনিশিয়াল স্টেজে বেশিরভাগ পেশেন্ট 60-70% পেশেন্টকে তুমি ম্যানেজ করতে পারবে, এবং তুমি তো পেশেন্টটাকে খালি খালি রিফার করে দেবে না, তুমি কিছু মেডিসিন দিয়ে তারপরে রিফার করবে। প্লাস পেশেন্টটা রিমোটোলজিস্টকে দেখাতে যাবে কলকাতা, পুরো ওয়েস্ট বেঙ্গলে হয়তো 5 জন রিমোটোলজিস্ট আছে, তো কলকাতা যাবে, সে হয়তো মাসে একবার বা 2 মাস বা 3 মাসে একবার হচ্ছে, কিন্তু ডে টু ডে পেশেন্টের কেয়ার সেটা তো তোমাকেই নিতে হবে, তুমি বাড়ির সব থেকে কাছে। সেই কারণে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য রোল অফ এ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। তাহলে কি করবো? মনিটর অ্যান্ড অ্যাগ্রেসিভলি ট্রিট কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যদি থাকে, কারণ আমরা গতদিনকে ডিসকাশন করেছি মোস্ট কমন কজ অফ ডেথ ইন রিমোটয়েড আর্থ্রাইটিস ইজ কার্ডিওভাস্কুলার ডিজিজ। তা যদি কারো অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, যদি কারো অ্যাঞ্জাইনাল সিমটমস থাকে, যদি কখনো কারো সিএডি যে কোনো ফিচার্স থাকে, আমাদের অ্যাগ্রেসিভলি ইভালুয়েট করতে হবে। রিমোটোলজিস্টের মাথায় থাকবে না 100 খানা পেশেন্ট দেখি তার মধ্যে নো, ইউ অ্যাজ এ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, তোমার দায়িত্ব এটা সেই পেশেন্টকে একবার অ্যাটলিস্ট একটা ইসিজি করা, বা দরকার হলো কার্ডিওলজিস্ট বা এমডি মেডিসিনের কাছে রেফার করা। ঠিক, তারপরে কি, যে ওষুধগুলো অলরেডি খাচ্ছে, স্টেরয়েড হোক বা ডিমার্টস হোক বা আদার্স এনসাইড হোক, তার সাইড এফেক্টগুলো তোমাকে এসে প্রথমে বলবে, তো সেটা তোমাকে নোট করা। গ্যাস্ট্রাইটিস হচ্ছে, এপিগ্যাস্ট্রিক পেন হচ্ছে, যেটা মোস্ট কমনলি হয়, সেটা তোমাকে নোট করতে হবে। আর তার সাথে আদার ইনফেকশন, যে সমস্ত যে ড্রাগগুলি দিই, স্টেরয়েড দিলে সেটার একটা সাইড এফেক্ট হয় ইনফেকশন, ডিমার্টস দিলেও তারও একটা সাইড এফেক্ট হতে পারে ইনফেকশন, সেটাকে নোট করা। মেনলি এটাই আমাদের অ্যাজ এ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। জাস্ট তোমরা যখন এমবিবিএস পাস করবে, তোমাদেরও ইচ অ্যান্ড এভরি পার্সন, তোমরা যখন ইন্টার্নশিপ করবে আমাদের এই হসপিটালে, আউটডোরে পেশেন্ট দেখবে, তোমাদের এটা এই 3টে কথা যেন মাথায় থাকে। সো দিস ইজ অল অ্যাবাউট রিউমাটয়েড আর্থ্রাইটিস। এরপরে যে ডিসকাশন আসছে সেটাও আর্থ্রাইটিস, কিন্তু এই আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিসের থেকে অনেকটাই আলাদা। ইট ইজ অলসো পার্ট অফ অটোইমিউন ডিজিজ, কিন্তু এটা অনেকটাই আলাদা। কিভাবে আলাদা? রিউমাটয়েড আর্থ্রাইটিস সিমেট্রিক না সিমেট্রিক? সিমেট্রিক। এই স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিগুলো, স্পন্ডাইলো আর্থ্রাইটিসগুলো অ্যাসিমেট্রিক। ঠিক, প্রথম ডিফারেন্সিয়েশন।
দ্বিতীয় ডিফারেন্সিয়েশন, রিমোটয়েড আর্থ্রাইটিস মেলে বেশি হয় বা অটোইমিউন আদার যে আর্থ্রোপ্যাথিগুলো সেগুলো মেলে বেশি হয় না ফিমেলে বেশি হয়? ফিমেলে বেশি হয়। এই সমস্ত ডিজিজগুলো মেল প্রিডোমিনেন্ট, মেলে বেশি হয়। আর আর কি এখানে অ্যাক্সিয়াল স্কেলিটন, এতক্ষণ আমরা পেরিফেরাল হাত আর পায়ের জয়েন্টের ছবি দেখাচ্ছিলাম, এগুলো ইনভলভ হতে পারে, যে কোনো জয়েন্ট ইনভলভ হতে পারে, কিন্তু প্রেডোমিনেন্টলি পেরিফেরাল জয়েন্টস ইনভলভ হয়। কিন্তু এই সমস্ত অসুখগুলোতে নোটেবলি অ্যাক্সিয়াল স্কেলিটন ইনভলভ হয়। অ্যাক্সিয়াল স্কেলিটনের কি কি জয়েন্ট আছে? মোস্ট ইম্পর্টেন্ট জয়েন্ট স্যাক্রোইলিয়াক জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্ট অ্যান্ড স্পাইনাল জয়েন্টস। তো মোস্ট ইম্পর্টেন্টলি স্যাক্রোইলিয়াক জয়েন্ট এই ডিজিজে ইনভলভ হয়। তো সেই কারণে এখানে বেশ কয়েকটা ডিজিজ আছে, আমরা সবগুলো আলোচনা করব না। কেন আলোচনা করবো না আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সো হোয়াট আর দ্য ডেফিনেশনস অফ স্পন্ডাইলোআর্থ্রাইটিস? এটা একটা গ্রুপ অফ ওভারল্যাপিং ডিসঅর্ডার। ওভারল্যাপিং কেন বলছি পরের ছবিতে আসছে, যেখানে কিছু কমন ক্লিনিক্যাল ফিচার থাকে, জেনেটিক শেয়ারিং থাকে এবং কিছু সিমিলার প্যাথোজেনেটিক মেকানিজম থাকে। জেনেটিক শেয়ারিং কি কেউ বলতে পারবে? কোন HLA অ্যাসোসিয়েটেড থাকে স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথিতে? HLA B27। মোস্ট অফ দ্য ডিজিজ HLA B27 এর সঙ্গে সিগনিফিকেন্টলি অ্যাসোসিয়েটেড থাকে। আমাদের এই যে আমরা নর্মাল পপুলেশন, আমরা ধরে নিচ্ছি আমরা সবাই নর্মাল পপুলেশন, তাদের মধ্যে কি কারো HLA B27 পজিটিভ থাকতে পারে? ডেফিনেটলি থাকতে পারে। নিয়ারলি 5 to 6% অফ দ্য পপুলেশনস আর HLA B27 পজিটিভ। তার মানে কি তাদের সবারই এই সমস্ত অসুখ হবে? না, কিন্তু উল্টোটা, যারা স্মোক করে তাদের সবারই কি লাং ক্যান্সার হয়? না, কিন্তু যাদের লাং ক্যান্সার হয় তাদের মধ্যে দেখা গেছে 90% স্মোকার থাকে, স্মোকিং থাকে, তাই না? ঠিক তেমনি এখানে যারা দেখা গেছে যে এই সমস্ত স্পন্ডাইলোআর্থ্রাইটিসে সাফার করে তাদের মধ্যে সিগনিফিক্যান্ট নিয়ারলি 70%, 80%, 90% অফ দ্যাট পপুলেশন আর HLA B27 পজিটিভ, রাইট? তো এই স্পন্ডাইলোআর্থ্রাইটিসের মধ্যে কোন কোন অসুখ আসে, এই অসুখের এক্সাম্পলগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? কি কি এক্সাম্পল? নাম্বার 1 মোস্ট ইম্পর্টেন্ট ইজ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি। আমরা আরএ রিমোটয়েড আর্থ্রাইটিসকে কি বলে? আরএ। স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথিকে কি বলবো? এসএ না, SPA, ক্যাপিটাল S স্মল p ক্যাপিটাল A, SPA। তো আমরা এটাকে SPA বলি স্পন্ডাইলোআর্থ্রাইটিস। তার আন্ডারে কি কি আছে? S, দ্যাট ইজ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। নাম্বার 2 রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আমরা এই দুটো টপিক কেবলমাত্র এই ক্লাস আলোচনা করব। তারপরে কি আছে? সোরিয়াটিক আর্থ্রাইটিস। যখন ডার্মাটোলজি ক্লাস হবে সোরিয়াসিস, তখন ডিটেলসে কি কি জয়েন্ট ইনভলভ হয়, কিরকম হয়, সেটা তখন আলোচনা করা হবে। আর্থ্রাইটিস অ্যাসোসিয়েটেড উইথ IBD, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ক্লাসগুলো হবে IBD, সেখানে কি ধরনের জয়েন্ট ইনভলভমেন্ট হয় তখন ডিসকাশন করা হবে। জুভেনাইল স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি খুব রেয়ার, ওই কারণে আমরা এটাকে স্পিচ করছি। যদি পেডিয়াট্রিক্সের ক্লাস হয় তাহলে এটাতে তোমরা ডিসকাশন পাবে। অ্যান্ড লাস্টলি আনডিফারেন্সিয়েটেড, যেগুলো কোনোটাই ফেলা যাচ্ছে না কোনোটাতে, সেটাকে আমরা আনডিফারেন্সিয়েটেড বলি। তো এই স্লাইডে কেবলমাত্র এই এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, ঠিক? চলো কুইক। কেন আমরা বললাম ওভারল্যাপিং? দেখো কিভাবে ওভারল্যাপ করছে একে অপরের উপর। ক্লিনিক্যাল ফিচার, রেডিওলজিক্যাল ফিচার, জেনেটিক ফিচার সবকিছু ওভারল্যাপ করছে। অ্যাক্সিয়াল স্পন্ডিলাইটিস, দ্যাট ইজ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এগুলো একে অপরের সাথে ওভারল্যাপ করছে। এই ডায়াগ্রামটাকে কি বলে? কমিউনিটি মেডিসিন ভেন ডায়াগ্রাম বলে না? আমরা যখন ওভারল্যাপিং দেখাই সেটাকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাই। এটা ভেন ডায়াগ্রাম নয়, কিন্তু ইট ইজ সিমিলার টু ভেন ডায়াগ্রাম। তো আমরা এভাবে বোঝানোর চেষ্টা করেছি যে অল দ্য যে সমস্ত ইন্ডিভিজুয়ালসগুলো ডিজিজগুলো আছে তারা একে অপরের সাথে ওভারল্যাপ, ঠিক আছে? নাও মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট কমন অফ অল SPA ইজ অ্যাক্সিয়াল স্পন্ডিলাইটিস, সরি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস নর্মাল প্রিভ্যালেন্স বলা হচ্ছে 1000 জনে 17 জনের হবে, ঠিক আছে? 0.17% মানে সেটাই দাঁড়াচ্ছে, ঠিক আছে? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের মোস্ট স্ট্রাইকিং ফিচার হলো অ্যাক্সিয়াল স্কেলিটন আগে ইনভলভ হবে। কোন জয়েন্ট আগে ইনভলভ হবে? স্যাক্রোইলিয়াক জয়েন্ট, বাইল্যাটারাল স্যাক্রোইলিয়াক জয়েন্ট। তার সঙ্গে স্পাইনাল জয়েন্টস, খুব ইন্টারেস্টিং কিছু নাম আছে এই জয়েন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এই ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড। সেই নামগুলো আমরা একবার ঝালিয়ে নেব আজকের ক্লাসে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট, স্ট্রাইকিং কোরিলেশন বিটুইন HLA B27, অলরেডি আমরা ডিসকাশন করে ফেলেছি। মেল ফিমেল কাদের বেশি কমন হবে? মেল প্রিডোমিনেন্ট, মেল ইজ টু ফিমেল 3:1, 3 টাইমস মোর কমন অ্যামং ইয়াং মেল। আচ্ছা, তারপরে এজ অফ প্রেজেন্টেশন ইউজুয়ালি ইট ইজ আর্লি অনসেট। আমরা রিমোটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এজ অফ প্রেজেন্টেশন কত ছিল?
আর্লি টু লেট 25 to 60, এর ক্ষেত্রে আর্লি অনসেট সেকেন্ড ডিকেড 18 বছর 23 বছর 25 বছরের ছেলে তারা আসবে তোমার কাছে ক্রনিক ব্যাক পেন নিয়ে, যেটা রাত্রে অত্যাধিক বাড়ে। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচার তাহলে কি হবে? ইনিশিয়াল সিমটমস, মেন সিমটমস কি হবে? যে কোনো ইনফ্লামেটরি ডিজিজে পেন থাকবে, তাহলে এনাদেরও পেন থাকবে। কোথায় পেন হবে? স্যাক্রোইলেক জয়েন্ট নিচের দিকে। তাহলে এটা টিপিক্যালি নট লো ব্যাক পেন, তারা বলবে বাটাক পেন হচ্ছে, বাটাকে পেন হবে, পেনটা বাটাকে রেফার করবে দুই দিকে। ব্যথাটা কিরকম হবে? ইনফ্লামেটরি পেন যেহেতু, রেস্ট নিলে বাড়বে না কমবে? রেস্ট নিলে বাড়বে। তাহলে আমাদের লাস্ট রেস্ট কোন সময়টা হয়? আর্লি মর্নিং বা রাত্রের লাস্ট 1/3 অফ নাইট। এই সমস্ত পেশেন্টগুলো, ইয়াং পেশেন্ট, লিটারেলি ভীষণ পেনফুল এই ডিজিজটা, তো তারা ভোর রাত্রে জেগে যাবে এবং এতটাই ব্যথা হবে বিছানায় তারা শুয়ে থাকতে পারবে না, তারা হাঁটাচলা করবে যাতে পেনটা কিছুটা কম হয়। টু পেনফুল। ঠিক আছে, আচ্ছা, ইমপ্রুভ উইথ অ্যাক্টিভিটি, এবং প্রথমে ইউনিল্যাটারাল দিয়ে স্টার্ট হবে ডেফিনেটলি, তারপরে সেটা খুব তাড়াতাড়ি উইদিন 1 month or 2 month or 3 months সেটা বায়োল্যাটারালি প্রগ্রেস করবে এবং নকটার্নাল এক্সারবেশনস হবে। অলরেডি আমরা ডিসকাশন করলাম। ঠিক আছে, তাহলে ফিচার্স প্রথমটাতে সেরকম কোনো স্যাক্রোইলেক জয়েন্ট কোনটা? এই যে চিহ্ন দেওয়া আছে, এখানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ? সেরকম নো সিগনিফিক্যান্ট চেঞ্জ, এটা নর্মাল, দিস ইজ দ্য নর্মাল ওয়ান। এটার সাথে এটাকে কম্পেয়ার করো, এটাতে যা দেখতে পাচ্ছ এখানে বেশি সাদা সাদা মনে হচ্ছে, এটাকে আমরা না, দিস ইজ নট অস্টিওফাইটস, সাদা সাদা হলে সেটাকে আমরা বলি স্ক্লেরোসিস। তাহলে এখানে এই জয়েন্টটা দেখছে স্ক্লেরোজড হয়ে গেছে। তাহলে স্ক্লেরোসিসের পরের স্টেজ কি? জয়েন্টটা যেটা মোবিলিটি ছিল কিছুটা, যেখানে তরুণাস্থি ছিল, সেখানে আস্তে আস্তে কি হবে? বনি গ্রোথ হবে বলতে পারো, বা বোন ফর্মেশন হয়ে যাবে, সেই দুটো জয়েন্ট হয়ে যাবে, সিনডেসপোফাইটস এর মতো তৈরি হবে বলতে পারো। কিন্তু আলটিমেটলি কি হবে? জয়েন্টের মোবিলিটি কমে যাবে। এখানে মোস্ট স্ট্রাইকিং যে প্যাথোফিজিওলজি বা মোস্ট স্ট্রাইকিং যে ক্লিনিক্যাল ফিচার, সেটা হলো গিয়ে রেস্ট্রিকশন অফ জয়েন্ট মোবিলিটি। এমনি ওয়ান অফ দ্য লিস্ট মোবাইল জয়েন্ট হলো স্যাক্রোইলেক জয়েন্ট। স্যাক্রোইলেক জয়েন্টে সেরকম সিগনিফিকেন্ট মুভমেন্ট হয় না, ওটা মেনলি স্টেবিলিটির জন্য বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তাতেও যতটুকু মোবিলিটি হওয়ার কথা সেটিকেও লস হয়। ঠিক আছে, কিন্তু তার একটু উপরেই যে স্পাইন, সেখানে মোবিলিটি থাকে, অবশ্যই থাকতে হবে। আমাদের ঝুঁকে যা কিছু কাজ করি সবগুলো তো স্পাইনাল মোবিলিটির উপর ডিপেন্ড করে, তো সেক্ষেত্রে সেই স্পাইনাল মোবিলিটি লস হয়ে যায়, এনাদের শির দ্বারা সোজা হয়ে যায়। ঠিক আছে, শির দ্বারা শক্ত হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? রেডিওগ্রাফিক্যালি দেখবো যে আশপাশের যে লিগামেন্টসগুলো সেগুলো ফিউজ হয়ে গেছে, বনি ফিউজ হয়ে গেছে, দিয়ে সেটাকে একটা বাঁশের মতো মনে হবে, সেই কারণে সেটাকে বলে ব্যাম্বু স্পাইন। ঠিক আছে, এই দু একটা টার্ম মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, আমরা এমআরআই করি, এটা তো প্লেন এক্স রে, এখানে দেখতে পাচ্ছ এখানে যতটা ছিল এখানে কিছুই ছিল না, এখানে স্ক্লেরোসিস হয়ে গেছে। এখানে এমআরআইতে দেখো, এইটা এখানে দেখো এই অ্যারোতে, এটা স্টির সিকোয়েন্স, STIR, শর্ট টাউ ইনভার্সন সিকোয়েন্স বলে একটা এমআরআই সিকোয়েন্স হয়। সেখানে কোনো জায়গাতে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, জল জমা হয়, তাহলে সেই জায়গাগুলো সাদা সাদা দেখায়। তো এখানে আমরা স্টির সিকোয়েন্স দেখছি, হাইপার ইন্টেন্সিটিস আছে। দিস ইজ টিপিক্যাল এমআরআই ফিচার অফ অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস। তার নিচে এখানে ব্যাম্বু স্পাইন দেখানো হয়েছে, দেখো পুরো কেমন স্ট্রেট হয়ে গেছে, এটা ঘাড়ের, এটা কোমরের। ঠিক আছে, আর তার সাথে স্ক্লেরোসিস গুলো এখানে মার্জিনাল স্ক্লেরোসিস হয়েছে। ঠিক, আচ্ছা, এখানে ক্লিনিক্যাল ফিচার আর একটা জিনিস আমরা এই টেস্টের নাম মনে রাখতে হবে, মডিফাইড স্কোবারস টেস্ট। এটা কিসের জন্য টেস্ট করি আমরা? মোবিলিটি অফ স্পাইন, কতটা স্পাইন সামনের দিকে ফ্লেক্স হতে পারছে। যদি স্পাইনটা একদম স্টিফ হয়ে যায়, হাড়ের মতো হয়ে যায়, জয়েন্টগুলোতে মোবিলিটি না থাকে, তাহলে আমি সামনের দিকে যতটা ঝুঁকতে পারি ততটা আমি ঝুঁকতে পারবো না। তাহলে কি করা হয়? খুব সিম্পল, প্রথমে সোজা থাকা অবস্থাতে দুটো পয়েন্টে দাগ করা হয়, একটা পস্টারিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন নিচের দিকে সেই লেভেলে একটা দাগ মারা হয়, আর তার ঠিক 10 সেন্টিমিটার উপরে আর একটা দাগ মারা হয়। তারপর পেশেন্টটাকে সামনের দিকে ঝুঁকতে বলা হয়। ইন নর্মাল সিচুয়েশন এই ঝোঁকার ফলে যে লেন্থটা ইনক্রিজ করবে সেটা শুড বি অ্যাটলিস্ট মোর দ্যান 2 সেন্টিমিটার। যদি 2 সেন্টিমিটারের কম হয়, দিস ইন্ডিকেটস পজিটিভ স্কোবার টেস্ট। তার মানে উপরেরটা নিচের লেভেলের 10 সেন্টিমিটার উপরে, কেউ 10 বলে কেউ 15 বলে, একটা ফিক্সড হাইট, সে 10 সেন্টিমিটার উপরে তুমি আরেকটা দাগ দিলে। এবার এই স্পেসিফিক লেন্থটা তোমার কতটা বাড়ছে সেটা দেখতে হবে। যদি ভালো মোবাইল থাকে তাহলে 2 সেন্টিমিটারের বেশি বাড়বে,
যদি মোবিলিটি না থাকে তাহলে 2 সেন্টিমিটারে কম বাড়বে, ঠিক আছে? এটাকে আমরা মডিফাইড স্কোপ আর্চার্স বলি। এছাড়াও আদার্স, তাহলে আমরা এটা ফরওয়ার্ড ফ্লেকশন দেখছি। ল্যাটারাল ফ্লেকশন দেখার জন্য আমরা দেখি যে হাঁটুর নিচে কতটা নিচে নামছে, হাঁটুর নিচে কতটা ল্যাটারালি ফ্লেকশন করে নামাতে পারছে, বা এইদিকে দুই দিকে আমরা সেরকমভাবে দেখতে পারি মোটামুটি মোবিলিটি কীরকম থাকছে। আলটিমেটলি কি হয়, যদি স্পাইন থোরাসিক স্পাইনগুলো ফিউজ হয়ে যায় তাহলে কি হবে, রেসপিরেশনের সময় যে মুভমেন্ট, যে কস্টো ভার্টিব্রাল যে জয়েন্টগুলো সেগুলো রেস্ট্রিক্ট হবে। তাহলে আলটিমেটলি এই পেশেন্টগুলো কি নিয়ে প্রেজেন্ট করবে, লাং ডিজিজ। কোন লাং ডিজিজ, অবস্ট্রাকটিভ না রেস্ট্রিকটিভ? এক্স্যাক্টলি, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের লাস্টের দিকে পেশেন্ট রেস্ট্রিকটিভ লাং ডিজিজ নিয়ে প্রেজেন্ট করবে, এবং এটাতে খুব একটা বেশি সময় লাগে না। তাহলে আর্লি ট্রিটমেন্ট এখানেও খুব ইম্পর্টেন্ট, ঠিক? আচ্ছা, এখানে একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, এটা খালি পরীক্ষার আগের জন্য, খালি নামটা মনে রাখবে, আশাস ক্রাইটেরিয়া। আশাস ক্রাইটেরিয়া এটা একটু পুরনো ক্রাইটেরিয়া। কি, স্যাক্রোআইলাইটিস আমরা ইমেজিং এ পেয়েছি, তার সঙ্গে মোর দ্যান অর ইকুয়াল টু 1 স্পন্ডালো আর্থ্রাইটিস ফিচার্স থাকবে। স্পন্ডালো আর্থ্রাইটিস ফিচারগুলো এক ঝলকে ঝালিয়ে নিতে হবে। কোন একটা জায়গাতে আমার স্পন্ডালো আর্থ্রাইটিস হলে কিছু সিস্টেমিক ফিচার্স থাকে। কি, ধরুন আঙুল ফুলে গেল, সসেজ ফিঙ্গার বলা হয়, পুরো আঙুলে 3টে জয়েন্ট একসাথে ফুলে গেল অ্যাসিমেট্রিক্যালি, সসেজ ফিঙ্গার বলা হয়। সসেজ কি জিনিস জানো তো? সেই সসেজের মতো ফুলে হয়ে যায়, সেটাকে আমরা বলে ডাকটাইলাইটিস। তাহলে ডাকটাইলাইটিস হলো একটা স্পন্ডালো আর্থ্রাইটিস ফিচার্স। এই ফিচার্সের নামগুলো একবার জেনে নেবে। কি কি, ইনফ্ল্যামেটরি ব্যাক পেন, আর্থ্রাইটিস, এনথেসাইটিস। এনথেসিস কাকে বলে, যেখানে জয়েন্টের সাথে সব টিস্যু কানেক্ট হচ্ছে, সেটা টেন্ডন হোক বা ক্যাপসুলস হোক, সেই জায়গাতে ইনফ্লামেশন হলে সেটাকে আমরা বলি এনথেসাইটিস, ঠিক? তারপরে ইউভিআইটিস, যে কোনো পেশেন্টের ইউভিআইটিস হলে আমরা বলি সেই কারণে কি HLA-B27 টেস্ট করা। তাহলে ইউভিআইটিস। কনজাংটিভাইটিস হতে পারে, ক্রনস ডিজিজ বা কোলাইটিস। এনসেট এ গুড রেসপন্স, এটা আরেকটা ফাইন্ডিং। এনসেট এই ডিজিজের ক্ষেত্রে কি বলেছে, ডিজিজ মডিফাইং। ইন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ইট ইজ ডিজিজ মডিফাইং। তাহলে এখানে খুব ভালো রেসপন্স পাবো। ফ্যামিলি হিস্ট্রি থাকবে, HLA-B27 পজিটিভ থাকবে, CRP এলিভেটেড থাকবে। তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা, তার সঙ্গে স্যাক্রোআইলাইটিস এমআরআই পেয়েছি বা এক্সরেতে পেয়েছি, তাহলে ইট ইজ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। বা এসব কিছু পাইনি কিন্তু HLA-B27 পজিটিভ আছে, তার মধ্যে এই দুটো, এগুলোর মধ্যে মোর দ্যান ইকুয়াল টু 2খানার বেশি এই সমস্ত ফিচারগুলো আছে, তাহলে আমরা ধরে নিতে পারবো যে এই পেশেন্টের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হয়েছে, ঠিক? এবারে ম্যানেজমেন্ট, খুব সংক্ষেপে আসবো। ম্যানেজমেন্ট, লাইফস্টাইল এডুকেশন। যেখানে মোবিলিটি রেস্ট্রিক্টেড হচ্ছে, তাহলে প্রথম থেকে আমাদেরকে মোবিলিটিটা মেনটেন করার চেষ্টা করতে হবে। তার জন্য ফিজিওথেরাপি যা যা লাগে সেগুলো আমাদেরকে করতে হবে। তারপরে ফার্স্ট লাইন থেরাপি অবভিয়াসলি কি হবে, এনসেট ইজ দ্য ফার্স্ট লাইন থেরাপি। কারণ কি, সিমটম রিলিভ করবে, তার সঙ্গে কি ডিজিজ মডিফাই করবে, সেই কারণে এনসেট আমরা দিই। কি দিই, ইনফ্লিক্সিমাব দিই, নাপ্রোক্সেন দিই, এবং হাই ডোজে দিতে হয়। নর্মালি আমরা খুব কম ইউজ করি, ঠিক আছে? নর্মালি আমরা এনসেটের ডোজ অত ইউজ করি না, ধরুন ইবুপ্রোফেনের 400 ইউজ করি, কিন্তু এক্ষেত্রে আমরা 800 মিলিগ্রাম TDS পর্যন্ত ইউজ করতে পারি, ঠিক আছে? এন্ডোমেথাসিন, আমি ইনফ্লিক্সিমাব বললাম বোধহয় ভুল করে, এন্ডোমেথাসিন ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি, তাতে যদি কন্ট্রোল না হয় তাহলে ইট হ্যাজ এক্সেলেন্ট রেসপন্স উইথ বায়োলজিক্যালস। কি দেবো এখানেও, TNF আলফা ইনহিবিটর, ঠিক? আর একটা কি দিতে পারি, ওখানে একটা তৃতীয় ইন্টারলিউকিন ছিল, ইন্টারলিউকিন 17, যেটা রিমোটয়েড আর্থ্রাইটিসে অত ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু এই স্পন্ডালো আর্থ্রোপ্যাথিতে ইন্টারলিউকিন 17 হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। সেই কারণে আমরা তাকে টার্গেট করেছি। কি, এই দুটো জিনিসের নাম মনে রাখতে হবে, সেকুকি নুমাব অ্যান্ড ইকসেকি জুমাব। নামগুলো একটু কঠিন, একবার দুবার পড়লে মুখস্থ হয়ে যাবে। সেকুকি নুমাব মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ইন্টারলিউকিন 17 ব্লকার, ঠিক? তারপরে কি, লাস্টলি পেরিফেরাল আর্থ্রাইটিস। যদি পেরিফেরাল আর্থ্রাইটিস হয়, অ্যাক্সিয়াল তো প্রিডোমিনেন্ট, কিন্তু তার সঙ্গে পেরিফেরাল আর্থ্রাইটিস থাকে, সেক্ষেত্রে আমরা সালফাসালাজাইন দিব, ঠিক? এটুকুই থাকলো, ঠিক আছে? আর পরের যেটা টপিক আছে, আচ্ছা, এক্সট্রাটেকুলার ম্যানিফেস্টেশন, সিভিআইটিস যেমন ভাবে ম্যানেজ করতে হয় করবো। IBD যদি থাকে তার জন্য ট্রিটমেন্ট আমরা দিতে পারি। বোন হেলথ, এখানে অস্টিওপোরোসিস অ্যাসোসিয়েটেড থাকে, তার জন্য আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি দিতে পারি। সার্জাইকাল ইন্টারভেনশন যদি একদম ফিক্স হয়ে যায় তাহলে আমাদের অপারেশন করতে হবে, স্পাইন সার্জারি করতে হতে পারে। আর মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, বাসদা স্কোর, স্লেডা স্কোর, এই দুটি স্কোরের নাম মনে রাখবে তোমরা। বাসদা স্কোর আর আসদাস স্কোর। স্লেডাই তো রিমোটয়েড আর্থ্রাইটিস ছিল, এখানে বাসদা স্কোর, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো দিস ইজ অল অ্যাবাউট অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, ঠিক? এরপরের টপিকটা আমি যাচ্ছি না, তোমরা জাস্ট শর্ট নোটের জন্য পড়ে নিতে পারো। ইট ইজ নট ইম্পর্টেন্ট, ভেরি রেয়ার। রেইটার্স সিনড্রোম নামে পাওয়া যায়। রেইটার্স সিনড্রোমের অপর নাম কি, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এটাও মেল ইজ টু ফিমেল, মেল প্রিডোমিনেন্ট, এটাও HLA-B27 অ্যাসোসিয়েটেড। এখানেও অ্যাক্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ পেরিফেরাল অ্যাসোসিয়েটেড থাকে। তফাৎ কি,
এর আগে জেনিটো ইউরিনারি ইনফেকশন হবে, আইদার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন হবে। তাহলে যদি অবভিয়াস হিস্ট্রি থাকে, সেটা কিন্তু খুব বেশি পুরনো নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যদি সেই হিস্ট্রিটা থাকে, তারপরে যদি জয়েন্ট পেন নিয়ে প্রেজেন্ট করি অলি অ্যাসিমেট্রিক এবং এই সমস্ত জয়েন্টগুলো ইনভলভ থাকে, তাহলে আমরা রেডিটাস সিনড্রোম ভাববো। ঠিক আছে, কি কি ইনফেকশন? সালমোনেলা, সিজেল্লা, ইয়ারসিনিয়া, জেনিটো ইউরিনারির মধ্যে ক্লামাইডিয়া, ট্রাকোমাটিস মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক, সিমটমস একদম সিমিলার, ঠিক আছে, খুব একটা সেরকম তফাৎ নেই। যেগুলোতে তফাৎ আছে আমরা বলে দিচ্ছি, এখানে কনজাংটিভাইটিস হতে পারে বা ইউভেইটিস হতে পারে। ওখানে খালি ইউভেইটিস ছিল ইন অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, এখানে কনজাংটিভাইটিস হয় মেনলি, আর তার সাথে বাদ বাকিগুলো ইউরোথাইটিস হবে আর লিশনস হবে। এই দুটো লিশনস তোমাদের নিট পিজিতে থাকে। ঠিক আছে, এই লিশনসটার নাম কি? কেরাটোডার্মা ব্লেনোরেজিকা, কেরাটোডার্মা ব্লেনোরেজিকা। দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেডিটাস সিনড্রোম বা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। নিচেরটা কি? ব্যালানাইটিস, গ্ল্যান্সে একটা এরাপশন এরকম এর মতো, এটাকে বলে সার্সেনেট ব্যালানাইটিস, এরকম গোল গোল সাপের মতো তো দেখতে, সেই কারণে এটাকে বলে সার্সেনেট ব্যালানাইটিস। ইট ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ রেডিটাস সিনড্রোম। ম্যানেজমেন্ট মোরলেস সিমিলার উইথ অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস। এখানে এনসেট দেবো, এখানে বায়োলজিক্যাল দিতে পারি। তফাৎ কি? অ্যান্টিবায়োটিক, যদি আমরা ইটিওলজি পাই তাহলে ডেফিনেটলি অ্যান্টিবায়োটিক দেবো। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট আর্থ্রাইটিস টপিক।